চোখ কি বাসায় রেখে আসছেন? চোখে দেখতে পারেন না নাকি? কানা কোথাকার। নদী রাগে চেঁচিয়ে উঠল। ফাইল কুড়াতে কুড়াতে মুখ তুলে তাকালো। সামনে দাঁড়ানো লোকটা লম্বা, চোখে কালো ফ্রেমের চশমা, পরনে নেভি ব্লু শার্ট, হাতে দামি কফির মগ। ধাক্কায় অর্ধেক কফি তার শার্টে পড়েছে। লোকটা কিন্তু চেঁচালো না, ঠান্ডা গলায় বলল, চোখ আমার জায়গাতেই আছে। আপনি ফুটপাতে দৌড়াচ্ছিলেন, এটা রেসিং ট্র্যাক না। নদীর মাথায় রক্ত উঠে গেল। আমার ইন্টারভিউ আছে, আপনার কফির থেকে আমার লাইফ ইম্পর্টেন্ট। লোকটা ভ্রু তুলল, পকেট থেকে টিস্যু বের করে শার্ট মুছতে মুছতে বলল, লাইফ ইম্পর্টেন্ট হলে টাইম নিয়ে বের হওয়া উচিত। অন্যকে ব্লেম দিয়ে লাভ নেই। আপনার ফাইল নেই। সে নিজেই নিচু হয়ে দুটো কাগজ কুড়িয়ে নদীর হাতে দিল। তারপর আর একটা কথাও না বলে হেঁটে চলে গেল, পেছনেও তাকালো না। নদী হতভম্ব। লোকটা সরিও বলল না, ঝগড়াও করলো না, শুধু যুক্তি দিয়ে তাকে ভিজিয়ে দিয়ে চলে গেল। অসভ্য, ইগোয়ালা লোক। নদী দাঁতে দাঁত চেপে বলল। ঘড়িতে দেখলো 9:45। দৌড় দিল আবার। আজ সকাল 10টায় তার ইন্টারভিউ। টেনশনে গলা শুকিয়ে যাচ্ছে। আজকে যেভাবেই হোক চাকরিটা লাগবে। মায়ের ডায়ালিসিস সামনের সপ্তাহে। সকালবেলা বাসা থেকে বের হতেও দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করেই এগিয়ে যাচ্ছিল নদী। আর তখনই হঠাৎ করেই কারোর সঙ্গে ধাক্কা লেগে যায়। তারপর যা হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। জানি না আজ আমার সঙ্গে কি হবে। প্রথম দিন ইন্টারভিউ দিতে গিয়ে যদি লেট করি, তাহলে কপালে আমার কতটা খারাপ আছে আমি সেটা বুঝতে পারছি না। কথাটা আপন মনে বিড়বিড় করতে করতে ইন্টারভিউ রুমের সামনে চলে আসলো। 3 মিনিট লেট। নদী দরজা ঠেলে ইন্টারভিউ রুমে ঢুকলো। মাথা নিচু করে বলল, সরি ম্যাম, রাস্তায় একটু। কথা শেষ করতে পারলো না। সামনে বোর্ডের চেয়ারে বসে আছে সেই লোকটা। শার্ট পাল্টে ফেলেছে, এখন হালকা গ্রে শার্ট, কিন্তু চশমা, চেহারা সেই ঠান্ডা চাহনি, সেই রাস্তার অসভ্যতা। নদীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর লোকটার চোখে স্পষ্ট চমক, সেও চিনেছে। পাশ থেকে একজন মহিলা বললেন, মিস নদী, আপনি 3 মিনিট লেট। আমাদের এখানে পাঞ্চুয়ালিটি খুব ইম্পর্টেন্ট। নদী কি বলবে বুঝতে পারছে না। চাকরি তো গেল, রাস্তায় ইনসাল্ট করেছে কোম্পানির মালিককে। আয়ান টেবিলে আঙ্গুল দিয়ে টোকা দিচ্ছে। তারপর বলল, মিস নদী, রাস্তার ঝামেলা কি মিটেছে? পুরো রুম স্তব্ধ। তানিয়া আপা আর রাফসান দুজনেই অবাক। রাস্তার ঝামেলা মানে? তানিয়া আপা জিজ্ঞেস করলেন। আয়ান নদীর দিকে তাকিয়ে আছে। সে নদীর দিকে তাকিয়েই তানিয়া আপাকে বলতে লাগলো, উনি 9:45-এ বনানী 11 নম্বর সিগন্যালে আমার কফি নষ্ট করেছেন, কারণ ওনার ইন্টারভিউ ছিল। রাফসান কাশি দিতে গিয়ে বিষম খেলো। তানিয়া আপার চোখ কপালে। নদী এবার মরিয়া হয়ে গেল। হারানোর আর কিছু নেই। সোজা হয়ে দাঁড়ালো আর তারপরেই বলতে লাগলো, হ্যাঁ, ধাক্কা লেগেছিল। আমি সরি বলিনি, কারণ ভুলটা দুজনেরই ছিল। আপনি ফুটপাতে ফোন দেখছিলেন। আর হ্যাঁ, আপনার কফির দাম 450 টাকা হতে পারে, কিন্তু আমার এই ইন্টারভিউর দাম আমার মায়ের চিকিৎসা, তাই আমি দৌড়াচ্ছিলাম। আয়ান একটুও রাগলো না, উল্টে ফাইলটা টেনে নিল। ফেয়ার এনাফ, লজিক আছে। এখন প্রমাণ করুন এই লজিকটা আপনার কাজেও আছে। সে হোয়াইট বোর্ডে একটা ডাটাবেস অপটিমাইজেশনের প্রবলেম দিল। 5 মিনিট। নদীর হাত কাঁপছে, রাগ, ভয়, জেদ সব একসাথে। মার্কার নিয়ে বোর্ডে গেল। 4 মিনিটে সলভ করে মার্কার নামালো। আপনার কোম্পানির ইউজার কোয়েরির টাইম 40% কমে যাবে এটাতে, আর সার্ভার বিল মাসে 7,000 টাকা সেভ হবে। আয়ান উঠে এসে বোর্ডটা দেখলো। তারপর তানিয়া আপার দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি কি বলেছিলেন অ্যাটিটিউড প্রবলেম? তানিয়া আপা আমতা আমতা করছেন। কিন্তু আয়ান, রাস্তায়। আয়ান হাত তুলে থামালো। রাস্তায় উনি আমাকে চিনতেন না, আমি ওনাকে চিনতাম না। দুজন অচেনা মানুষের ঝগড়া। প্রফেশনাল লাইফ আলাদা। আমি পার্সোনাল ইগো অফিসে আনি না। এবার নদীর দিকে তাকিয়ে আয়ান নদীকে বলতে লাগলো, আপনি সিলেক্টেড মিস নদী। কাল থেকে জয়েন করুন। পজিশন সিনিয়র ব্যাক অ্যান্ড ইঞ্জিনিয়ার। আপনার টিম লিড আমি নিজে। নদীর মুখ হা হয়ে গেল। সে অবাক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি আমার সাথে রাস্তায় ঝগড়া করার পরেও আমাকে নিচ্ছেন? আয়ান চেয়ারে বসতে বসতে নদীকে উদ্দেশ্য করে বলল, আমি কফির জন্য না, ট্যালেন্টের জন্য হায়ার করি। আর আপনার একটা কোয়ালিটি আমার পছন্দ হয়েছে। আপনি শক্তিশালী লোক দেখেও
ভয়ে চুপ থাকেন না। আমার কোম্পানিতে ইয়েস ম্যান দরকার নেই। রাফসান এবার শব্দ করে হেসে ফেলল আর নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, ওয়েলকাম টু নেক্সট কোর ভাবি সরি মিস নদী লাইফ হেল্প হয়ে গেল আপনার। রাফসানের এমন কথা শুনে আয়ান রাফসানের দিকে কটমট করে তাকালো আর তারপরেই সে রাফসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার কাজ নেই, মিটিং ডাকো। আর মিস নদী, আপনি এবার আসতে পারেন। আয়ানের কথা শুনে নদী ইন্টারভিউ রুম থেকে বের হয়ে গেল আর এদিকে রাফসান মিটিংয়ের জন্য প্রস্তুত নিতে লাগলো। নদী সিঁড়ি দিয়ে নিচের ফ্লোরের দিকে নামছে, পেছন থেকে আয়ানের গলা। মিস নদী। নদী পিছনের দিকে ফিরে তাকালো আর তখনই দেখতে পেল আয়ান সেখানে দাঁড়িয়ে আছে। আয়ানকে দেখে সে বলতে লাগলো, জি, আপনি কি আমাকে কিছু বলছেন? আয়ান সামনের দিকে এগিয়ে আসলো আর তারপরেই আয়ান পকেট থেকে একটা টিস্যু বের করে এগিয়ে দিল। সেই সঙ্গে নদীকে বলতে লাগলো, কপালে ঘাম মুছে ফেলুন, কনফিডেন্স কম লাগছে। কাল থেকে আমার টিমে ঢুকবেন। উইকনেস অ্যালাউড না, কনফিডেন্স আরও স্ট্রং থাকতে হবে। নদী টিস্যুটা নিল না, উল্টে টিস্যুটা না নিয়ে সে আয়ানকে বলতে লাগলো, আমি উইক না, আমি জাস্ট কনফিউজড। আপনি ভালো নাকি খারাপ মানুষ বুঝতে পারছি না। আয়ান হালকা হাসলো প্রথমবার, তারপরে নদীকে বলতে লাগলো, আমি ভালো খারাপ না, আমি ফেয়ার। ভুল করলে ধরবো, ভালো করলে ক্রেডিট দেব। রাস্তার কফির বিল আপনার স্যালারি থেকে কাটবো না, নিশ্চিন্তে থাকুন। এই বলে সে লিফটের দিকে হেঁটে গেল। নদী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই লোকটাকে ঘৃণা করবে নাকি সম্মান করবে বুঝতে পারছে না। ভীষণ রকম আশ্চর্যের এই লোকটা। এসব ভাবতে ভাবতে নদী বাড়িতে চলে আসলো। কলিং বেল চাপ দিতেই তার আম্মু দরজা খুলে দেয়। নদীকে দেখা মাত্রই তিনি বলতে থাকেন, কি ব্যাপার মা, ইন্টারভিউ কেমন হলো? এবার চাকরিটা হবে তো? হ্যাঁ আম্মু, ইনশাল্লাহ চাকরিটা পেয়ে গেছি, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা তো বলতে পারছি না। কারণ তুমি তো আমার সম্পর্কে খুব ভালো করেই জানো, অন্যায়কে আমি প্রশ্রয় দিতে জানি না। যখন যেটা অন্যায় মনে হয় সেটাকে আমি অন্যায় বলেই গণ্য করি। এটা তো তোর সবচাইতে বড় প্রবলেম। তুই তো কখনোই কারোর সঙ্গে নিজের মাথা নত করবি না, তার জন্য তোর যত বড় বড় ক্ষতি হয়ে যাক না কেন। বাবা, এভাবে জীবন চলে না, বোঝার চেষ্টা কর। জীবন কোন সমীকরণে চলে সেটা আমি জানি না আর জানতেও চাই না। তবে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। আমি কখনো আর কোনোদিন অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দিব না। জানি না এই নিয়ে কি করবে আর কি করতে চায়, যাই হোক তোর যা ভালো লাগে তুই তাই কর। টেবিলে খাবার রাখা আছে, খাবারটা খেয়ে নিস। এই বলে নদীর আম্মু নিজের রুমে চলে গেল আর এদিকে নদী রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল আর তারপর খাবার খেয়ে রুমে শুয়ে কিছুক্ষণ সময় বিশ্রাম নেয়। হঠাৎ করেই তার মোবাইলটা বেজে উঠল। কি রে, শুনলাম আজ নাকি তোর কোথাও একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল। এবার কি তোর চাকরিটা হবে? আরে আপু, হবে বলছিস কি? চাকরি তো আমি পেয়ে গেছি। তাহলে তো ভালোই হলো। এবার আর কোনো ঝামেলা করিস না, মন দিয়ে চাকরিটা কর। হ্যাঁ, দোয়া করে যেন কোনো অঘটন আমার সামনে না ঘটে, তাহলেই চলবে। এই বলে ফোনটা কেটে দিল নদী। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। নদী 5 মিনিট আগে অফিসে ঢুকেছে। কালকের ধাক্কার ইন্টারভিউর পর সারা রাত ঘুম হয়নি। অফিসে ঢুকতে ঢুকতেই নদী আপন মনে বিড়বিড় করে বলছিল, আয়ান লোকটা ডেঞ্জারাস, ঠান্ডা মাথার খুনি। এর থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলতে হবে। ডেস্কে বসতেই রাফসান হাজির, হাতে কফির মগ। ওয়েলকাম টু হেল মানে নেক্সট কোর, এটা তোমার ডেস্ক। আর ওই যে কাছের কেবিন, ওটা আয়ানের, ভুলেও ডাকলে যাবে না। নদী ভ্রু কুচকালো, রাফসানের দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন, কামড়ায় নাকি? নদীর এমন কথা শুনে রাফসান ফিসফিস করে, কামরাই না, কিন্তু তাকালে মনে হয় সিটি স্ক্যান করেছে। যাই হোক, নিয়ম একটাই, সকাল 9টায় আয়ানের জন্য ব্ল্যাক কফি চিনি ছাড়া যাই তার টেবিলে। ইন্টাররা দেয়। আজকে ইন্টার আসে নাই। তানিয়া আপা বলল তুমি নতুন, তুমি দাও। প্রথম দিন ইমপ্রেশন। রাফসানের এমন কথা শুনে নদীর হাত পা ঠান্ডা। কালকে কফি ফেলেছি, আজকে কফি দিতে হবে? এটা পানিশমেন্ট।
প্যান্ট্রিতে গিয়ে কফি বানালো, ব্ল্যাক কফি, পাশে চিনির বয়াম, লবণের বয়াম, দুটোই সাদা। তাড়াহুড়োয় নদী খেয়াল করেনি। চিনি ভেবে 2 চামচ লবণ ঢেলে দিল, চামচ দিয়ে নেড়ে সুন্দর করে মগটা ট্রেতে বসালো। আর তারপরেই মনে মনে বলতে লাগলো, আল্লাহ, এই যাত্রায় তুমি আমাকে বাঁচিয়ে নিও। জানি না আমার সঙ্গে কি হতে চলেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলতে বলতে আয়ানের কেবিনের দিকে পা বাড়ালো নদী। আয়ান ল্যাপটপে ডুবে আছে। কেবিনের সামনে এসেই নদী দরজায় টোকা দিয়ে বলতে থাকে। কামিন। আয়ান ল্যাপটপে চোখ বুজে রেখেই বলতে লাগলো। ইয়েস। নদী ট্রে হাতে কেবিনের ভিতরে ঢুকলো। তারপরে এসে আয়ানকে বলতে লাগলো। স্যার, এই নিন আপনার কফি। ততক্ষণে আয়ান চোখ তুলে তাকালো। কালকের মেয়ে, আজকে ফর্মাল শার্ট, চুল পনিটেল করা, নার্ভাস লাগছে। আয়ান সেসবে পাত্তা না দিয়ে নদীকে বলতে লাগলো। কফিটা টেবিলে রাখুন। নদী কফি রেখে ঘুরে দাঁড়াতেই আয়ান নদীকে বলল। মিস নদী, দাঁড়ান। আয়ানের কণ্ঠস্বর শুনে নদীর কলিজা শুকিয়ে গেল। ধরে ফেললো নাকি? আয়ান মগটা তুললো, এক চুমুক দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর খুব শান্তভাবে মগটা নামিয়ে রাখলো। চোখ মুখের একটা পেশিও নড়ল না। কফির মগটা রেখেই নদীকে বলতে লাগলো। কফিটা আপনি বানিয়েছেন? জি জি স্যার। সরি আয়ান। ইউনিক টেস্ট। কফির মগটা রেখেই নদীকে বলতে লাগলো। নদী অবাক, রাগ করলো না, কিন্তু কফিটা ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে সেটা বুঝতে পারলো না। তাই সে আয়ানকে বলতে লাগলো। আপনার ভালো লেগেছে? আয়ান ল্যাপটপের দিকে তাকিয়ে বলল। আমি ফিডব্যাক পরে দেব। আপনি এখন বাইরে গিয়ে শুভর কাছ থেকে আজকের স্প্রিন্ট টাস্ক বুঝে নিন। আমার কেবিনে নক না করে ঢুকবেন না নেক্সট টাইম। নদী হাঁপ ছেড়ে বের হলো আর ভিড় করে বলতে লাগলো। যাক বাবা, বেঁচে গেছি। লোকটা মনে হয় টেস্ট বোঝে না। নদী নিজের ডেস্কে এসে একটু নিঃশ্বাস নিল আর তারপর শুভর কাছে চলে গেল। হাই, আমি নদী। হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি। তুমি তো আমাদের অফিসে নতুন জয়েন করেছো, তাই না? হ্যাঁ একদম। আয়ান স্যার আমাকে আপনার কাজে পাঠালো, কাজ বুঝে নিতে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, আমি তোমাকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। শুভ নিজের কাজটা শেষ করলো আর তারপরেই নদীকে তার কাজ বুঝিয়ে দিতে নদী শুভর সাথে কাজ বুঝছে। হঠাৎ করে শুনতে পেল ফ্লোরে অ্যানাউন্সমেন্ট, তানিয়া আপার গলা। অ্যাটেনশন এভরিওয়ান, আজ থেকে প্যান্ট্রির একটা নতুন রুল, যে কফি বানাবে সে নিজে 1 চুমুক টেস্ট করে তারপর সার্ভ করবে। ইজ আ কোয়ালিটি চেক। অর্ডার ফ্রম সিও। তানিয়া আপার এমন কথা শুনে পুরো ফ্লোর নদীর দিকে তাকালো। রাফসান মুখ টিপে হাসছে। এমন পরিস্থিতিতে রাগে নদীর কান গরম হয়ে গেল। সে বলতে লাগলো। বুঝেছে, সব বুঝেছে। আর এখন পুরো অফিসকে শাস্তি দিল আমার জন্য। নদীর এমন কথা শুনে তখন শুভ ফিসফিস করে বলতে লাগলো। আপু, আপনি স্যারের কবিতে কি দিয়েছিলেন? নদী তখন কিছুটা বিরক্ত হয়ে শুভকে বলতে লাগলো। এই কিছু না, যাও কাজ করো। বলে নদী সেখান থেকে চলে আসলো। সময় যেতে লাগলো। নদী নিজের কাজ করতে লাগলো। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে আসলো। নদী কোনায় বসে আছে। রাফসান ট্রে নিয়ে ধপ করে সামনে বসলো। তারপরেই সে নদীকে বলতে লাগলো। কেমন লাগলো প্রথম দিন, স্পেশালি কফি সার্ভিস? নদী ভাতের দিকে তাকিয়ে থেকেই রাফসানকে বলতে লাগলো। আপনি সব জানেন তাই না? তখনই রাফসান শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বলতে লাগলো। আমি জানি না, আমি দেখি। আয়ন কফিতে চুমুক দিয়ে 30 সেকেন্ড ফ্রিজ হয়েছিল। তারপর তানিয়া আপাকে ডেকে নতুন রোল বানাইছে। ভাই, তুমি ইতিহাস করলা। ওর কফি কেউ নষ্ট করে না। লাস্টে যে করেছিল তার কি হয়েছিল জানো? রাফসানের মুখ থেকে এমন কথা শুনেই নদী ঢোক গিলল। তারপর ভয়ে ভয়ে বলতে লাগলো। কি হয়েছিল? কিছুই না মানে, আয়ান তাকে নেক্সট উইকে জাপানে কনফারেন্স পাঠাইছে। বলেছে কোয়ালিটি না বুঝলে শিখে আসো। রাফসানের কাছ থেকে এমন কথা শুনে নদীর গলা শুকিয়ে গেল। সে তখন রাফসানের দিকে তাকিয়ে বলতে লাগলো। আমাকেও জাপান পাঠাবে নাকি নাকি জাপান থেকে ফেরত পাঠাবে? সে তো আর আমি জানি না। তোমার সঙ্গে কি করবে সেটা আমি আর তানিয়া আপাই খুব ভালো করেই জানি। যাই হোক, এখন খাবার শেষ করো। এই বলে রাফসান সেখান থেকে চলে গেল। নদী খাবার শেষ করলো আর তারপরেই আবারও নিচের ডেস্কে চলে আসলো, কাজ করতে লাগলো। বেশ অনেকক্ষণ পর নদীকে ডাকা হয়েছে। হাতে নোটপ্যাড। ভয়ে ভয়ে ঢুকলো। আয়ান তাকালো না। মাথা নিচের দিকে রেখে এসে নদীকে বলতে লাগলো। এপিআই এর ল্যাটেন্সি ইস্যুটা দেখেছেন?
আয়ানের কথাই নদী জবাব দিল। জি ফিক্স করে পুশ করেছি, ট্যাক্সিংয়ে আছে। গুড, স্পিড ভালো আপনার। আয়ানের এমন ব্যবহারে নদী অবাক। বকা দিল না। আয়ান এবার ল্যাপটপ বন্ধ করলো, নদীর দিকে তাকালো, তারপরে এসে নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো। মিস নদী, আপনার কি মনে হয় আমি বোকা? নো, না মানে তাহলে চিনি আর লবণের পার্থক্য বুঝি না ভেবেছিলেন? নদী ধরা খেয়ে গেছে। নদী মাথা নিচু করে আয়ানকে বলতে লাগলো। সরি, আমি তাড়াহুড়োয়, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি ইচ্ছা করে করেননি, করলে আপনি এখন এই কেবিনে থাকতেন না। তখন আয়ানের গলা শান্ত রেখেই সে নদীকে বলছে। কিন্তু আমার প্রবলেম হলো আপনি চেক করেননি। আমার কোম্পানিতে তাড়াহুড়ো বলে কোনো এক্সকিউজ নেই। কোড হোক বা কফি, চেক করে দিতে হবে। নদী চুপ, যুক্তি আছে, ঝগড়া করার জায়গা নেই। আয়ান ড্রয়ার থেকে একটা ছোট কৌটা বের করলো, নদীর দিকে এগিয়ে দিল, আর তারপরেই বলতে লাগলো। এটা রাখুন। নদী অবাক করা দৃষ্টিতে আয়ানের দিকে তাকাই আর তারপরে বলতে থাকে। কি এটা? লেবেল করা লবণ আর চিনি আপনার ডেস্কের জন্য। নেক্সট টাইম যেন আমার কফি না, আপনার রেপুটেশন না ডুবে। নদী কৌটা হাতে নিয়ে থ হয়ে গেল। বকাও দিল না, ফায়ারও করলো না, উল্টো সলিউশন দিল। এই লোকটা আসলে কি? মনে মনে বিড়বিড় করে কথাটা বলে নদী। তারপরেই সে আয়ানের দিকে তাকিয়ে আয়ানকে উদ্দেশ্য করে বলে। থ্যাংক ইউ আয়ান। ওয়েলকাম। আর হ্যাঁ, কফিটা ভালো ছিল। আমার বিপি লো ছিল, লবণ খেয়ে ঠিক হয়ে গেছে। সো টেকনিক্যালি আপনি আমার হেলথের হেল্প করেছেন। এই বলে আয়ান হালকা হাসলো। নদী প্রথমবার খেয়াল করলো লোকটা হাসলে গালে টোল পড়ে। তবে সে যাই হোক না কেন, এভাবে ওনার দিকে তাকিয়ে থাকা যাবে না, কারণ উনি অফিসের বস। নদী নিজের চোখ নামিয়ে সেখান থেকে চলে গেল। দেখতে দেখতে অফিস টাইম শেষ হয়ে গেল। নদী অফিস থেকে বের হয়ে বাসের জন্য দাঁড়িয়ে, পাশে কালো BMW থামলো, জানালা নামলো আয়ান। তারপরেই সে নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো। লিফট লাগবে? এই রুটে বাস পেতে রাত হবে। কথাটা নদীর কান দিয়ে ঢুকলেও নদীর ইগোতে লাগলো। কালকে ধাক্কা, আজকে লবণ কফি, এখন আবার দয়া। তাই নদী আয়ানকে বলতে লাগলো। নো থ্যাঙ্কস, আমি ম্যানেজ করে নিব। আয়ান 1 সেকেন্ড তাকিয়ে থেকে জানালা তুলে দিল, আর তারপরেই সে নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো। শুট ইয়োর সেলফ। গুড নাইট মিস ঝগড়াটে। এই বলতে বলতে ততক্ষণে সেখান থেকে গাড়ি চলে গেল। নদী রাস্তায় দাঁড়িয়ে ফুঁসছে। মিস ঝগড়াটে আমাকে নাম দিয়ে দিল। কিন্তু রাগের ভেতরেও একটা কথা বাজছে। লোকটা তার নাম ধরে না ডেকে মিস ঝগড়াটে ডাকলো কেন? এটা কি রাগ নাকি অন্য কিছু? বিষয়টা কোনোভাবেই মাথায় ঢুকছে না নদীর। তবুও সে এই সব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নদী আর সেটা দেখে আর আম্মু তাকে বলতে। কি ব্যাপার, আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠলি? আম্মু, তুমি মনে হয় এটা ভুলে গেছো, এক খবিসের অফিসে আমি চাকরি নিয়েছি। এখানে টাইম টু টাইম পৌঁছাতে না পারলে আমার কপালে শনি আছে। যাই হোক, এবার অন্তত তুই চাকরিটা মন দিয়ে করার চেষ্টা করেছিস, সেটা জানতে পেরে আমি খুব খুশি হলাম। আব্বু ফাজলামো করো না তো, চাকরি তো করতেই হবে, সেটা এখানেই হোক কিংবা অন্য জায়গায়। তাই এখানে যদি মনোযোগ দিয়ে করি তাহলে প্রবলেমটা কি আছে? হ্যাঁ, আমিও তো তোকে এটাই বলছিলাম, চাকরি যখন করতেই হবে তখন একটা কোনো নির্দিষ্ট জায়গায় ভালোভাবে চাকরিটা করলেই তো পারিস। সবসময় শুধু শুধু এসব ব্যাপার নিয়ে ঝামেলা করার কি আছে? হ্যাঁ, আমিও এরকমটাই ভাবছি, এখন থেকে মনোযোগ দিয়ে চাকরিটা করব। যাই হোক, সেই সব কথা বাদ দাও, আমার খাবার দাও। খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে আসে নদী, আর অফিসে এসে জানতে পারে। মিস নদী, ওয়েলকাম আবার নেক্সট গ্রো। সেম টু ইউ। এই বলে নদী নিজের ডেস্কের দিকে পা বাড়ালো। সারাদিন কাজ করলো। বিকাল 4টার দিকে আয়ান নদীকে নিজের কেবিনে ডেকে। মিস নদী, আজ আমাদের অফিসের ছাদে পার্টি আছে, সেখানে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। অনিচ্ছা সত্ত্বেও নদী আয়ানকে বলে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি প্রেজেন্ট থাকবো। রাত 8টা। নেক্সট কোরের ছাদে টিম লাইটিং, মিউজিক, বারবিকিউ, প্রজেক্ট রিলিজ সাকসেসফুল। আয়ান নিজে অ্যারেঞ্জ করেছে। রুল একটাই, আজকে কোনো কাজের কথা না, শুধু এনজয়। নদী এক কোনায় দাঁড়িয়ে, সালোয়ার কামিজ পরা, চুল খোলা। অফিসের বাইরে নদীকে অন্য রকম লাগছে, কম ঝগড়াটে, বেশি
নদী। রাফসান এসে হাতে একটা গ্লাস ধরিয়ে দিল, সেই সঙ্গে বলতে লাগলো, মকটেল খাও, রিল্যাক্স করো। শিওর কফিতে লবণ দেওয়ার পরেও তুমি চাকরিতে আছো, সেলিব্রিটি করা উচিত। রাফসানের এমন কথায় নদী চোখ পাকালো আর রাফসানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি থামবেন, এটা পার্টি, এখানে এইসব ব্যাপারে কথা বলতে চাই না। রাফসান তখন একটু মুচকি হেসে কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। ওপাশে আয়ান কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলছে, পরনে কালো শার্ট, হাতা গোটানো, গম্ভীর, কিন্তু আজকে একটু অন্যরকম, টেনশন কম। হঠাৎ শুভ এসে নদীকে ধাক্কা দিয়ে সরালো আর বলতে লাগলো, আপু সাইড দেন, সেলফি তুলবো। শুভর ধাক্কায় নদীর হাতের গ্লাস উল্টে গেল আর সেটা সোজা গিয়ে পড়ল আয়ানের শার্টে। নীল কোক পুরো বুক ভিজে গেল। মিউজিক থেমে গেল না, কিন্তু আশেপাশের 10 জন চুপ। আয়ান ধীরে ধীরে নদীর দিকে তাকালো। চোখে আগুন নেই, কিন্তু বরফ আছে, ঠান্ডা বরফ। ভয়ে নদীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, নদী। আমি ইচ্ছে করে শুভ ধাক্কা। এই কথাটা আর শেষ করতে পারলো না। এদিকে আয়ান পকেট থেকে রুমাল বের করে শার্ট মুছলো, সেই সঙ্গে নদীকে শান্ত করে বলতে লাগলো, ইটস ওকে। শুধু এই দুটো শব্দ, কিন্তু নদী জানে ইটস ওকে মানে আই উইল রিমেম্বার দিস। তোমার কপালে শনি আছে। এমন পরিস্থিতি দেখে তানিয়া আপা দৌড় দিলেন আর আয়ানকে বলতে লাগলেন, আয়ান, রুমে যাও, চেঞ্জ করে আসো, আমি তোমার কেবিন থেকে শার্ট আনাচ্ছি। আয়ান মাথা নাড়ল আর তানিয়া আপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডোন্ট ওয়ারি, স্টোর রুমে এক্সট্রা শার্ট আছে, আমি যাচ্ছি। সে লিফটের দিকে হাঁটা দিল। নদী মাথা নিচু করে দাঁড়িয়ে, কফি, ধাক্কা, এখন কোক। সে আপন মনে বিড়বিড় করতে করতে বলতে লাগলো, লোকটা আমাকে নিশ্চিত খুন করবে। জানি না কেন সব সময় এই সব কিছু আমার সঙ্গেই হতে হয়। আল্লাহ আমাকে কোন বিপদে ফেলতে চাইছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। এই বলে নদী সেখানেই দাঁড়িয়ে রইল। আর তখনই রাফসান নদীর পাশে এসে দাঁড়ালো আর নদীর কানে ফিসফিস করে বলতে লাগলো, যাও, সরি বলে আসো ম্যানেজার্স। নদী বেশ কিছুক্ষণ রাফসানের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো আর তারপর রাফসানকে বলতে লাগলো, আমি এখন উনি আমাকে গিলে খাবে। খাবে না, বড়জোর কামড়ে দিবে। যাও, স্টোররুমটা লিফটের পাশে 3 তলায়, তাড়াতাড়ি যাও যদি নিজের চাকরি বাঁচাতে চাও তো। রাফসানের কথাই নদী অনিচ্ছা সত্ত্বেও গেল। চাকরি বাঁচাতে হলে ইগো পকেটে রাখতে হবে। রাফসানের কথা মতো নদী লিফটের 3 তলায় চলে আসলো। স্টোর রুমটাও খুঁজে পেল, কিন্তু ভিতরে অন্ধকার। নদী দরজা ঠেলে ঢুকলো। অন্ধকার, সুইচ খুঁজছে। হঠাৎ লাইট জ্বলল। সামনে আয়ান শার্ট খুলছে, বডি মানে জিম করা বডি। আয়ানকে এমন অবস্থায় দেখে নদী চিৎকার দিয়ে ঘুরে গেল আর সেই সঙ্গে বলতে লাগলো, সরি, আমি জানতাম না আপনি। নদীর কথায় আয়ান বিরক্ত। প্রচণ্ড বিরক্তি নিয়ে আয়ান নদীকে বলতে থাকে, নক করতে হয় মিস নদী, এটাও শেখাতে হবে। আমি সরি বলতে আসছিলাম কোকের জন্য, শুভ ধাক্কা দিছিল। নদীর কথা শুনে তখন আয়ান নতুন শার্ট পরতে পরতে বলল, আমি জানি, শুভকে দেখেছি, ইটস নট ইয়োর ফল্ট। আয়ানের এমন ঠান্ডা ব্যবহারে নদী অবাক হয়ে ঘুরল। আয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো, তাহলে আপনি রাগ করেননি? আমি রাগ করি না, আমি সলিউশন বের করি। শার্টের বোতাম লাগাচ্ছে আর কথাটা নদীকে বলছে। তারপর আবারও আয়ান নদীকে বলতে লাগলো, বাট ইউ নিড টু বি মোর কেয়ারফুল। আমার আশেপাশে থাকলে অ্যাক্সিডেন্ট বেশি হয় আপনার। কথা শেষ না হতেই দরজা বাইরে থেকে খট করে লক হওয়ার শব্দ। দুজনেই দরজার দিকে তাকালো। নদী দৌড়ে গিয়ে নব ঘোরালো। লক। হ্যালো, কেউ আছেন? দরজা লক। নদী চেঁচালো আর তখনই বাইরে থেকে রাফসানের গলা ভেসে এলো। ও শিট, দরজা অটো লক হয়ে গেছে। চাবি তো তানিয়া আপার কাছে, উনি ওয়াশরুমে 15 মিনিট লাগবে। তোমরা গল্প করো ভাই। পায়ের শব্দ মিলিয়ে গেল। নদী দরজায় কিল মারলো আর প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো, রাফসান হারামি, ইচ্ছে করে করছিস, খুব মজা নিচ্ছিস তাই না? আয়ান দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, মুখে বিরক্তি নিয়ে বলতে লাগলো, হি ডিড দিস অন পারপাস। আপনার বন্ধু পাগল? না, আমার বন্ধু ম্যাচমেকার সাজতে চায়, ইডিয়েট। রুমটা ছোট, একটা পুরানো সোফা, ফাইল কেবিনেট আর একটা স্ট্যান্ড ফ্যান। ফ্যানও নষ্ট, গরম লাগছে। নদী দূরে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, আমি সকালে এইচআরে কমপ্লেন করব, তারপর ওই রাফসানের বাচ্চারা দেখে নেব। আয়ান পকেট থেকে ফোন বের করলো। নো নেটওয়ার্ক। আয়ান বিড়বিড় করতে বলতে লাগলো, লাভ নেই, নেটওয়ার্ক নেই, হি প্ল্যান্ড ইট।
দুজনেই চুপ, শুধু ফ্যানের ঘর ঘর শব্দ। 5 মিনিট পর নদী আর দাঁড়িয়ে থাকতে পারল না, সোফার অন্য কোণায় বসলো, যত দূরে সম্ভব। আয়ান হঠাৎ বলল, আপনি সবসময় এত রেগে থাকেন কেন? আমি রেগে থাকি না, মানুষ আমাকে রাগায়। গতকাল কফির জন্য রাগ করিনি, আজকেও না, তবু আপনি ডিফেন্সিভ। নদী জানালা দিয়ে বাইরে তাকালো আর তারপরেই বলতে লাগলো, ছোটবেলা থেকেই শুনে আসছি মেয়েদের বেশি কথা বলতে নেই। আমি বলতাম, সবাই বলতো ঝগড়াটে। একসময় মনে হয়েছে ডিফেন্সে না থাকলে মানুষ পিষে ফেলে। আয়ান চুপ করে শুনলো, তারপর বলল, আমার মা ও আপনার মতো ছিল, মুখের উপর কথা বলতো, বাবা বলতো ঝগড়াটে, বাট শি ওয়াজ দ্য অনেস্ট ওয়ান ইন দ্য রুম। নদী অবাক হয়ে তাকালো, আয়ানের গলায় নরম কিছু। তখন যদি আয়ানকে বলতে লাগলো, আপনি আপনার মাকে সাপোর্ট করতেন? আমি করতাম, তাই এখনো করি। যে সত্যি বলে তার গলা চড়া হলেও আমি শুনি। তখন নদী আয়ানকে বলতে লাগলো। নদীর ভেতরের শক্ত দেওয়ালে একটা চির ধরলো, এই লোকটা তাকে বোঝে। আয়ান উঠে ফাইল ক্যাবিনেট খুললো, পুরানো পানির বোতল পেল, নদীর দিকে এগিয়ে দিল। নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, নিন, গরম লাগছে আপনার? আয়ানের হাত থেকে পানির বোতলটা নদী নিল, তারপর কৃতজ্ঞতার স্বরূপ সে আয়ানকে বলতে লাগলো, থ্যাঙ্কস। আপনি যতটা খারাপ ভেবেছিলাম ততটা না। আয়ান হালকা হাসলো আর নদীর দিকে তাকিয়ে নদীকে বলতে লাগলো, সেম হেয়ার। আপনি যতটা ঝগড়াটে তার থেকে বেশি লজিক্যাল। তারপর আর কোনো কথা নয়। কেটে গেল 15 মিনিট। 15 মিনিট পর দরজা খুলে গেল। তানিয়া আপা, রাফসান, পুরো টিম, সবার মুখে শয়তানি হাসি। তানিয়া আপা বলতে লাগলো, ও মা, তোমরা এখানে? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই পাশ থেকে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে রাফসান বলতে লাগলো, কি ব্যাপার, কেউ কাউকে মারেনি তো? রক্তাক্ত নেই? আয়ান তখন নদীর দিকে তাকিয়ে বলল, না, আমরা সিভিলাইজড কনভারসেশন করছিলাম, রাইট মিস নদী? নদী তখন রাফসানের দিকে আগুন চোখে তাকিয়ে বলল, ইয়েস, ভেরি সিভিলাইজড। নেক্সট টাইম কাউকে লক করার আগে সিভিলাইজড ওয়ার্নিং দেবেন রাফসান ভাই। এই কথা বলে সে হনহন করে বেরিয়ে গেল। আয়ান তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাফসান আয়ানের দিকে এগিয়ে গেল আর রাফসান ফিসফিস করে। কি রে মামা, কাজ হইল? আয়ান চোখ পাকালো আর রাফসানকে ধমক দিয়ে বলল, শাট আপ। আর একবার এমন করলে তোকে স্টোর রুমে তানিয়া আপার সাথে লক করব। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এই বলে আয়ান সেখান থেকে চলে গেল। তারপর সব ঠিকঠাক চলছিল। এর কিছুদিন পর অফিস থেকে পিকনিকের আয়োজন করা হয়। সবাই সেই পিকনিকে অ্যাটেন্ড করে আর এইদিকে রাফসান মনে মনে আবারও দুষ্টু বুদ্ধি আটতে থাকে। 11ই ফেব্রুয়ারি শনিবার সকাল 10টায় সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিল। নেক্সট কোরের অ্যানুয়াল পিকনিক। বাস ভর্তি করে সবাই এসেছে। সামনে বিশাল লেক, পাশে কটেজ, বারবিকিউ জোন। তানিয়া আপা মাইকে ঘোষণা দিচ্ছেন, নিয়ম 1, লেকের পানিতে নামা নিষেধ। নিয়ম 2, দুপুর 2টায় লাঞ্চ। নিয়ম 3, কোনো ড্রামা না। এই কথাগুলো বলেই উনি নদীর দিকে তাকালেন। নদী আকাশ দেখার ভান করলো। এদিকে দুষ্টু রাফসান এসে আয়ানের কাঁধে হাত রাখলো আর তারপরেই বলতে লাগলো, মামা, প্ল্যান রেডি, আজকে কিছু একটা হবে। রাফসানের এমন কথায় আয়ান সানগ্লাস পরে লেকের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, রাফসান, তুই যদি আবার স্টোর রুম টাইপ কিছু করিস, আমি তোকে এই লেকে ফেলে দেব। রাফসান দুষ্টু হেসে বলতে লাগলো, আরে না, আজকে ন্যাচারাল ড্রামা হবে, ট্রাস্ট মি, আমি কিছুই করব না। নদী একটা গাছের নিচে বসে আছে। পানি তার 2 চোখের বিষ। ছোটবেলায় পুকুরে পড়ে গিয়েছিল, তারপর থেকে ফোবিয়া। এদিকে মিলি দৌড়ে এলো নদীর কাছে, এসেই বলতে লাগলো, নদী আপু, আসো বোটে উঠি, ফান হবে। মিলির এমন কথাই নদী মাথা নাড়লো আর তারপরেই বলতে লাগলো, তোরা যা, আমি পানিতে যাব না। এদিকে পাশেই দাঁড়িয়েছিল জয়। সে জয় খোঁচা দিয়ে বলতে লাগলো, আপু ভয় পায় নাকি? ঝগড়াটে আপু পানিতে ভয় পায়? জয়ের এই কথাটা নদীর ইগোতে লাগলো। সে একটু হার্ড হয়ে বলতে লাগলো, আমি ভয় পাই? আমাকে চ্যালেঞ্জ? শোন, আমি না কোনো কিছুই ভয় পাই না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো? তার কি প্রমাণ আছে? তোমাদের প্রমাণ চাই তো? ঠিক আছে, চলো, আমি তোমাদের প্রমাণ দিচ্ছি।
এই বলে সেখান থেকে উঠে গেল নদী। দুপুর 12টা, রোদ চড়া, সবাই বোটে, কেউ কায়াকে। আয়ান একটা কটেজের বারান্দায় ল্যাপটপ নিয়ে বসা, ছুটিতেও কাজ। এইদিকে রাফসানও নদীকে খোঁচাচ্ছে। বুঝলাম আপু, আপনি শুধু অফিসে বাঘ, পানির সামনে বিলাই। রাফসানের এমন কথায় নদী দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, কে বলেছে আমি ভয় পাই? আমি জাস্ট ভিজতে চাই না। সেজন্যই তো বললাম প্রুভ ইট। ওই যে ঘাটের পাশে, ওখানে পানি, একটু হাঁটো, ওখানে গিয়ে দাঁড়ান, ফটো তুলবো, ক্যাপশন দিব দ্য ব্রেভ নদী। নদী জানি এটা ট্র্যাপ, তবু উঠে দাঁড়ালো আর বলতে লাগলো। আয়ানকে দেখিয়ে দেব আমি উইক না। নদীর সামনে এগিয়ে ঘাটের দিকে গেল। পানি আসলেই কম, কিন্তু শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে আছে। নদী 1 পা দিল, 2 পা দিল, হঠাৎ পা পিছলে গেল। ব্যালেন্স হারিয়ে নদী সোজা গভীর পানিতে পড়ে গেল। আর ঠিক তখনই আপু, মিলি চিৎকার করে উঠল। নদী হাত পা ছুটছে, এদিকে নদীর চিৎকার, বাঁচাও, আমি সাঁতার জানি না। পানি খাচ্ছে, ডুবে যাচ্ছে, উঠছে। ঘাটে হুলুস থুলুস। শুভ ঝাঁপ দিতে গেল, রাফসান টেনে ধরল। তুইও পারিস না, মারবি? তানিয়া আপা চেঁচাচ্ছেন। কেউ বাঁচাও, গার্ড কই? বারান্দা থেকে আয়ান চিৎকার শুনেছে। ল্যাপটপ ফেলে দৌড় দিল। 5 সেকেন্ডে ঘাটে নদী তখন ডুবে গেছে, শুধু হাত দেখা যায়। আয়ান 1 সেকেন্ডও ভাবলো না, সানগ্লাস ফোন পকেট থেকে ফেলে সোজা পানিতে ড্রাইভ দিল। শার্ট প্যান্ট পরেই সবাই স্তব্ধ। সিইও নিচে ঝাঁপ দিয়েছে। পাড়ের নিচে আয়ান নদীকে খুঁজে পেল। নদী সেন্সলেস হওয়ার পথে। আয়ান এক হাতে নদীর কোমর পেঁচিয়ে ধরে উপরে উঠে এলো, অন্য হাতে সাঁতরাচ্ছে। ঘাটে উঠে নদীকে শোয়ালো। নদীর মুখ নীল, শ্বাস নেই। পুরো টিম গোল হয়ে দাঁড়িয়ে। তানিয়া আপা ততক্ষণে কাঁদছেন। আয়ান প্যানিক করলো না, নদীর পালস চেক করলো, তারপর সিপিআর শুরু করলো। 1 2 3, বুকে চাপ, মুখে শ্বাস। নদী, ব্রিথ, কামন। আয়ানের গলায় প্রথম কাঁপছে। 30 সেকেন্ড পর নদী কেশে উঠল, মুখ দিয়ে পানি বের হলো, জোরে শ্বাস নিল, চোখ খুলল। প্রথমেই দেখলো আয়ানের ভেজা মুখ, চশমা নেই, চোখে ভয়, তার জন্য ভয়। নদী কাঁদছে। আয়ান তাকে ধরে বসালো, নিজের শার্ট খুলে নদীর গায়ে জড়িয়ে দিল। ইউ আর ওকে? ব্রিথ স্লো। নদী কথা বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে। এই লোকটা তাকে বাঁচালো কেন? রাফসান পানি এনে দিল। তানিয়া আপা অ্যাম্বুলেন্স কল করছেন। ঠিক এই মুহূর্তেই আয়ান সবার দিকে তাকিয়ে চিৎকার করলো। কে ওকে পানিতে নামতে বলেছে? আয়ানের চিৎকারে সব চুপ। রাফসান মাথা নিচু করলো। আয়ান নদীর গাল ধরে বলল, কথা বলো, নাম বলো আমার। খুব কষ্টে নদী ফিসফিস করে বলল। আয়ান। ততক্ষণে আয়ান হাঁপ ছাড়লো। গুড, সেন্স আছে। এইদিকে অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত আয়ান নদীর হাত ছাড়লো না। ভেজা কাপড়ে নিচে কাঁপছে, তবু নদীকে ধরে রেখেছে। অ্যাম্বুলেন্স এসে পৌঁছতে 25 মিনিট সময় লাগলো। তারপরেই নদীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সন্ধ্যা 7টায় নদীর স্যালাইন চলছে। ডাক্তার বলেছে ভয় নেই, কিন্তু অবজারভেশনে থাকতে হবে। দরজা ঠেলে আয়ান ঢুকলো। শার্ট চেঞ্জ করেছে, চুল ভেজা, হাতে সুপের ফ্ল্যাক্স। আয়ানকে দেখে নদী উঠে বসতে গেল। আয়ান থামালো আর বলতে লাগলো, সও, তোমার শরীর খারাপ। আপনি আপনি সারাদিন এখানে? আমার এমপ্লয়ি মরতে বসেছিল, আমার থাকা উচিত। গলাটা ফর্মাল করার চেষ্টা, কিন্তু চোখে ক্লান্তি। নদী চুপ করে থাকলো। তারপর সে আয়ানকে বলল। থ্যাংক ইউ, আপনি না থাকলে। আয়ান চেয়ার টেনে বসলো আর তারপরেই নদীকে বলতে লাগলো, থ্যাঙ্কস লাগবে না, প্রমিস করো নেক্সট টাইম ইগোর জন্য নিজেকে বিপদে ফেলবে না। নদীর চোখে পানি, এখনই কান্না করে দেবে এমন ভাব। তারপরও নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, আমি সরি, আমি শুধু প্রুফ করতে চেয়েছিলাম আমি উইক না। তখন আয়ান আর কোনো কথা বলল না। চুপচাপ আয়ান ফ্ল্যাক্স খুলে স্যুপ ঢাললো। তারপর নদীকে বলল, ইউ আর নট উইক নদী। উইক মানুষ ঝগড়া করে না, চুপচাপ মরে যায়। তুমি ফাইট করো, বাট ফাইট করার জন্য বেঁচে থাকতে হয়। এই প্রথম আয়ান তাকে নদী বলে ডাকলো। মিস নদী না, শুধু নদী। নদী সুপের বাটি নিল, হাত কাঁপছে। আয়ান বাটিটা ধরে রাখলো যাতে না পড়ে। নদী খেতে লাগলো আর তখনই হঠাৎ করেই বলতে লাগলো, আমি সাঁতার শিখবো। কথাটা নদী ফিসফিস করে বলল। এটা শুনে আয়ান বলতে লাগলো, গুড, আমি শেখাবো। আয়ানের কথা শুনে নদী চমকে তাকালো আর বলতে লাগলো, আপনি
হ্যাঁ আমি, কারণ তোমার ট্রাস্ট ইস্যু আছে, অচেনা কারো কাছে শিখবে না। আর আমি চাই না আমার বেস্ট ইঞ্জিনিয়ার পানিকে ভয় পাক। বেস্ট ইঞ্জিনিয়ার। নদীর বুকের ভেতর কিছু একটা হলো। এটা কি শুধু বসের কেয়ার, নাকি দরজায় রাপসান উকি দিল? একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, সিন কেমন চলছে? আমি কি ডিস্টার্ব করলাম? রাপসানের কথায় আয়ান রাগ করে কিছু বলার আগেই নদী রাপসানকে বলল, রাফসান ভাই, থ্যাংক ইউ। আপনার জন্য আজকে বুঝলাম আমার বস ঝগড়াটে না, উনি। আর কিছু বলতে পারল না নদী, থেমে গেল। আয়ান তার দিকে তাকিয়ে। উনি কি? আয়ান আর নদীর রিয়াকশন দেখে রাপসান ঠোঁট টিপে হাসছে। এদিকে নদী চোখ নামিয়ে বলল, আসলে উনি দায়িত্বশীল, এটাই বলছিলাম। নদীর কথা শুনে আয়ান কিছু বলল না, শুধু সুপের বাটিটা টেবিলে রাখলো। কিন্তু তার গালের টোলটা আবার দেখা গেল। আয়ান হসপিটালের কেবিন থেকে বের হয়ে চলে গেল। নদী একা একাই শুয়ে রইল। রাপসান তারপরেও বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে নদীর সঙ্গে গল্প গুজব করলো। আর হঠাৎ করেই রাপসানের একটা কল চলে আসলো। এক্সকিউজ মি, আমার একটা কল এসেছে, আমি কি একটু বাইরে থেকে কথা বলে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। চাও না তুমি বাইরে গিয়ে কথা বলে আসো? রাপসান সেখান থেকে চলে গেল। নদী আবারও একা হয়ে গেল। বেশিক্ষণ তাকে এভাবে একা একা থাকতে হলো না। কিছুক্ষণের মধ্যেই তার আম্মু হসপিটালে এসে তিনি কাঁদু কাঁদু কণ্ঠে নিজের মেয়েকে বলতে লাগলেন, কি রে মা, কি করে এসব হলো? তুই তো কখনোই পানিতে নামিস না, তাহলে কেন পানিতে নামতে গেলি? আম্মু প্লিজ, এইভাবে এত টেনশন করার মতো কিছুই হয়নি। জাস্ট দিস ইজ অ্যান্ড কোইন্সিডেন্স। তুই জানিস আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম না জানি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। যাই হোক, আল্লাহর রহমত আছে, তোর কিছু হয়নি। তখনই নদী একটু মুচকি হেসে তার আম্মুকে বলতে লাগলো, হ্যাঁ আম্মু, এটা একদম তুমি ঠিক কথা বলেছ। ঠিক তেমনি আয়ান স্যার যদি সেখানে না থাকতেন তাহলে হয়তো আজকে আমার আর বেঁচে ফেরা হতো না। যাই হোক, তোমাকে এখন আর এত কথা বলতে হবে না। তোমার এখন বিশ্রাম নেওয়ার সময়, তুমি বিশ্রাম নাও। আর কোনো কথা বাড়ালো না। তার আম্মুর কথা মতো চুপ হয়ে গেল আর বিশ্রাম নিতে লাগলো। ডাক্তার তাকে নিয়মিত মেডিসিন দিতে লাগলো। 2 দিন পর নদী মোটামুটি সুস্থ আর তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। ইতিমধ্যেই আয়ান অনেকবার ফোন দিয়ে নদীর খোঁজ খবর নিয়েছে, যদিও তার হসপিটালে সশরীরে উপস্থিত হওয়াটা হয়ে ওঠেনি, কারণ অফিসে প্রচুর কাজের চাপ ছিল। সেদিন রাতের বেলা আয়ান নদীকে ফোন দিল। হ্যালো নদী, এখন তুমি কেমন আছো? তোমার শরীরের কি অবস্থা? এই তো আগের চাইতে একটু ভালো আছি, ভাবছি কাল থেকে অফিসে জয়েন করব। হ্যাঁ, আমিও আসলে তোমাকে এটাই বলতে চাইছিলাম। আমরা যতটাই অসুস্থ থাকি না কেন, কাজের মধ্যে থাকলে অসুস্থতা কম অনুভব হয়। তখনই নদী আয়ানকে বলতে লাগলো, হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন, আমি আজকেই অফিসে আসছি। এই বলে ফোন কেটে দিল। পরের দিন সোমবার সকাল 10:15 নদী অফিসে প্রবেশ করলো। নদী 3 দিন পর অফিসে এসেছে। শরীর দুর্বল, কিন্তু মন আরও দুর্বল। পিকনিকের ঘটনার পর থেকে অফিসে ফিসফাস থামছে না। ওয়াশরুমে ঢুকতেই শুনল মিলি আর জয় কথা বলছে। দেখছিস স্যার নিচে ঝাঁপ দিল শার্ট প্যান্ট পরে, এটাকে শুধু বস এমপ্লয়ি কেয়ার? আর হাসপাতালে সারাদিন বসেছিল। আমার জ্বর হলে তানিয়া আপাও দেখতে যাই না। নদী আপুকে নদী বলে ডাকো এখন, মিস কই গেল? তাদের কথাগুলো পেছন থেকে শুনতে পেয়ে নদী কাশি দিল। দুজন চুপ করে দৌড়। নদী আর কোনো কথা বলল না। ওয়াশরুমে কাজ শেষ করে ডেস্কে এসে বসলো। কিছুক্ষণ পরেই শুভ ফাইল দিতে এসে ফিসফিস করে, আপু সত্যি নাকি? আপনারা মানে? নদী শুভর দিকে তাকিয়ে চোখ গরম করলো আর বলতে লাগলো, শুভ কাজ করো, না হলে তোমার রিপোর্টে আমি লজিক্যাল এরর বসাবো। কথা শুনে শুভ সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। নদী যেই কথাটা বলছে এটা করলে শুভ অনেকটা বিপদে পড়ে যাবে, তাই ওই মুহূর্তে শুভ দৌড়। অপরদিকে আয়ানের কেবিনে একই সময় রাফসান সোফায় পা তুলে বসে বসে আছে। সেই সঙ্গে আয়ানকে বলতে লাগলো, ম্যাম কংগ্রাচুলেশনস, পুরো অফিস এখন তোমাদের বিয়ে খাচ্ছে। রাফসানের এই কথা শুনে আয়ান ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল, তুই শুরু করছিস, তুই থামা। আমি এ ব্যাপারে কোনো কথাই বলতে চাই না।
আমি আমি তো শুধু বলেছি তুই ওকে বাঁচাইছিস, বাকিটা পারিবারিকের ইমেজিনেশন। তোর ইমাজিনেশন পাবলিককে ফিট করে। ঠিক এই মুহূর্তেই দরজায় নক। তানিয়া আপা মুখ থমথমে, হাতে ফাইল। তিনি আয়ান এবং রাফসানের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আয়ান, রাফসান, একটু বাইরে যাও, আমি নদীর সাথে কথা বলবো। রাফসান চোখ টিপল। ওকে ওকে, প্রাইভেসি প্রাইভেসি ইজ ম্যাটার বলতে বলতে রাফসান বেরিয়ে গেল, আর তার পেছন পেছন আয়ানও বেরিয়ে গেল। যদিও আয়ান তানিয়া আপাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু সাহসে কুলালো না। তারা দুজনে সেখান থেকে চলে যাওয়ার পর তানিয়া আপা নদীর সামনের চেয়ারে বসলেন, ফাইল খুললেন। তারপর তিনি নদীকে বলতে লাগলেন, নদী, আমি স্ট্রেট কথায় আসি। অফিসে একটা গুজব চলছে, তোমার আর আয়ানের মধ্যে স্পেশাল কিছু আছে। তানিয়া আপার এমন কথা শুনে নদীর হাত ঠান্ডা হয়ে গেল। সে তখন তানিয়া আপাকে বলতে লাগলো, আপা এটা মিথ্যা, উনি আমার বস, উনি আমাকে পানি থেকে বাঁচিয়েছেন, এটা হিউমিলিটি। হিউম্যানিটি হলে সারাদিন হাসপাতালে বসে থাকে না কেউ, স্যুপ খাইয়ে দেয় না, নাম ধরে ডাকে না। তানিয়া আপা গলা শক্ত করে নদীকে কথাগুলো বললেন। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর তিনি আবার অন্যদিকে বলতে লাগলেন, নেক্সো কোরের, প্লিজ তুমি জানো বস এমপ্লয় রিলেশনশিপ অ্যালাউ না, কোম্পানির রেপুটেশন আছে। তানিয়া আপার এমন কথাই নদী রেগে যাচ্ছে, কিন্তু সামলালো। তারপরেই সেটা নিয়ে আপাকে বলতে লাগলো, আপা, রেপুটেশন গেলে আমার যাবে, আমি পদত্যাগ করব, কিন্তু মিথ্যা ব্লেম নেব না। আমাদের মধ্যে কিছু নেই। তাহলে প্রমাণ করো। আয়ানের কেবিনে যাওয়া বন্ধ, টিম মিটিংয়ে দূরত্ব মেনটেন করবে, পারবে? তানিয়া আপার এই কথাগুলো নদীর এগোতে লাগলো। সে তখন তানিয়া আপাকে বলতে লাগলো, আমি কেন চোরের মতো থাকবো? তারপর আবারও সে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। আর কিছুক্ষণ চুপ করে থাকার পর তানিয়া আপাকে বলতে লাগলো, পারবো আপা, কারণ লুকানোর কিছু নেই। ঠিক আছে, তাহলে তাই হোক। অফিসে যত কানাঘুষো চলছে তা মিথ্যা প্রমাণ করে দাও তুমি। হ্যাঁ, সেটাই হবে। ওরা যা করছে সেটা সম্পূর্ণ ভুল, আর এটা আমি প্রমাণ করে দেব। যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি এই অফিস থেকে চাকরি ছেড়ে চলে যাব। তানিয়া আপা তখন আর কোনো কথা বাড়ালেন না, চুপচাপ সেখান থেকে চলে গেলেন। নদী নিজের কাজ করতে লাগলো। আর এদিকে 11টায় আয়ানের ডাক পড়লো HR রুমে। আয়ান এক মুহূর্ত দেরি না করে তানিয়া আপার রুমে চলে গেল। রুমে প্রবেশ করতেই তানিয়া আপা তাকে বসতে বলল, আর সে বসা মাত্রই তানিয়া আপা তাকে বলতে লাগলো, আয়ান, তুমি কোম্পানির ফেস, তোমার একটা স্ক্যান্ডাল মানে শেয়ার ভ্যালু ডাউন। তানিয়া আপার এই কথা শুনে আয়ান শান্ত। তানিয়া আপা কি বলতে চাইছে সেটাই বুঝতে পারছে না আয়ান। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে তানিয়া আপার দিকে তাকিয়ে বলতে লাগলো, স্ক্যান্ডেলটা কি আপা? তানিয়া আপা একটা দীর্ঘশ্বাস ফেললেন, আর তারপরে তিনি আয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলেন, তুমি আর নদী পিকনিকে যা হয়েছে, হাসপাতালে যা হয়েছে, স্টাফরা অন্য চোখে দেখছে। তানিয়া আপার কথাগুলো শুনে আয়ান চেয়ারে হেলান দিল, আর তারপরে সে তানিয়া আপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্টাফদের চোখের চিকিৎসা করান, আমার না। আমি আমার এমপ্লয়িকে মরতে দিতে পারি না। এটা যদি পলিসি ভাঙা হয় ফাইন। ইগো দেখাচ্ছ? এটা যদি পলিসি ভাঙা হয় ফাইন মি। না, লজিক দেখাচ্ছি। নদী আমার বেস্ট পারফর্মার। পিকনিকের পর সে ট্রমায় আছে। আমি যদি দূরত্ব বানাই সে ভাববে আমি তাকে ব্লেম করছি। প্রোডাক্টিভিটি যাবে, কোম্পানির লস। ইউ টেল মি হোয়াটস গুড ফর বিজনেস। তানিয়া আপা চুপ। আয়ানের যুক্তি কাটার মতো কিছু নেই। তারপরও তানিয়া আপা আয়ানকে বলতে লাগলো, বাট দ্য রিউমার। রিউমার আমি কন্ট্রোল করি না, কাজ কন্ট্রোল করি। নদীকে আমি কাজ দিয়ে জাজ করব, পার্সোনাল লাইফ দিয়ে না। আর আমার পার্সোনাল লাইফও কোম্পানির প্রপার্টি না। আমি আসছি, রিউমার যারা ছড়াচ্ছে তারাই সামলে নেবে। এই বলে আয়ান আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে উঠে গেল। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেছে। নদী ইচ্ছে করে কর্নারের টেবিলে একা বসেছে। আয়ান ট্রে নিয়ে ঢুকলো। নর্মালি সে কেবিনে খায়, আজকে ক্যান্টিনে পুরো ক্যান্টিন সাইলেন্ট, 50 জোড়া চোখ। আয়ান সোজা হেঁটে নদীর টেবিলের সামনে দাঁড়ালো। তারপরেই নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, খালি আছে?
বসা যাবে কি? আয়ানের কথা শুনে নদী অবাক। এখন এখানে বসলে গুজব কনফার্ম হয়ে যাবে। এখন সে কি বলবে এটাই ভেবে পাচ্ছে না। এদিকে অফিসের বস ওনার মুখের উপর না বলার সাহসও নদীর নেই, তাই সে বলল। বসুন। নদীর কাছ থেকে অনুমতি পেয়েই আয়ান বসলো। সবাই হাঁ করে দেখছে। এটা দেখে তখন নদী ফিসফিস করে। আপনি কেন এখানে, তানিয়া আপা? আয়ান ভাত মাখতে মাখতে বলল। তানিয়া আপা বলেছে দূরত্ব রাখতে, আমি রাখছি। টেবিলের দূরত্ব, আমরা তো এক প্লেটে খাচ্ছি না। আয়ানের এমন কথা শুনে নদী হাসি চাপালো, মনে মনে বলতে লাগলো। লোকটা আবার শুরু করলো। তখন আয়ান গলা নামিয়ে বলল। শোনো, আমি গুজবের ভয়ে আমার বিহেভ চেঞ্জ করি না। করলে মনে হবে সত্যি কিছু আছে। উই অ্যাক্ট নর্মাল, দ্য রিউমার উইল ডাই। আয়ানের কথায় নদী মাথা নাড়ালো আর তারপর বলল, ওকে, নর্মাল। কিন্তু তারপরেও ঘটলো বিশাল এক অঘটন। নদী আর আয়ান দুজনেই খাবার খাওয়া শুরু করেছে। ঠিক তখনই রাফসান মাইক নিয়ে স্টেজে উঠল। তারপরে সবাইকে উদ্দেশ্য করে রাফসান বলতে লাগলো। অ্যাটেকশন, অ্যানামিনেশন, আমাদের সিও আর সিনিয়র ইঞ্জিনিয়ার এক টেবিলে লাঞ্চ করেছে। এটা কোম্পানির ট্রান্সপারেন্সি আর ফ্লাইট কালচার এর প্রমাণ। হাততালি। রাফসানের কথাগুলো সবার কানে পৌঁছলো, কিন্তু কেউ হাততালি দিল না। সবাই জমে গেছে। এইদিকে আয়ান রাফসানের দিকে তাকালো, চোখে আগুন। নদী মাথায় হাত দিল আর বলতে লাগলো। শেষ। কিছুই শেষ হয়নি, তুমি খাবারটা শেষ করো। রাফসানকে আমি দেখে নেব। নদী তখন আর কোনো কথা বলল না, চুপচাপ তাড়াহুড়ো করে খাবারটা শেষ করলো। আর তারপরেই ক্যান্টিন থেকে বের হয়ে নিচের ডেস্কে চলে গেল। লাঞ্চের পর আয়ান নদীকে ডাকলো কেবিনে। দরজা খোলা রাখলো। ট্রান্সপারেন্সি। নদী কেবিনে প্রবেশ করা মাত্রই আয়ান নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো। রাফসানকে আমি দেখে নেব। এদিকে তখন নদী মাথা নিচু করে আয়ানকে বলে। সরি, আমার জন্য আপনার ঝামেলা হচ্ছে। তোমার জন্য না, স্টুপিডিটির জন্য হচ্ছে। আয়ান একটা ফাইল এগিয়ে দিল। এটা নাও, নতুন প্রজেক্ট, তুমি লিড। ক্লায়েন্ট ফেস করবে তুমি, আমি ব্যাক এন্ডে থাকবো। নদী হাত বাড়িয়ে ফাইলটা নিল। তবে আয়ানের আচরণে নদী অবাক। সে প্রচণ্ড অবাক হয়ে আয়ানকে বলতে থাকে। আমি ক্লায়েন্ট ফেস? হাউ ইজ দিস পসিবল? হ্যাঁ, বেস্ট পারফর্মারকে ফ্রন্টে রাখি আমি। গুজবের ভয়ে তোমাকে হাইড করব না। দ্যাটস নট মি, ইউ ডিজার্ভ দিস। আয়ানের এমন কথা শুনে নদীর চোখে পানি এসে গেল। এই প্রথম কেউ তার ঝগড়াটে ট্যাগের বাইরে দেখলো, ট্যালেন্ট দেখলো। কৃতজ্ঞতা স্বরূপ সে আয়ানকে বলল। আয়ান, থ্যাংক ইউ। ওয়েলকাম নদী। আর একটা কথা, নেক্সট টাইম কেউ তোমাকে আমার নামে কিছু বললে আমার কাছে পাঠাবে, আমি হ্যান্ডেল করব। ইউ ফোকাস অন কোড, বুঝতে পেরেছো? নদী মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল আর তারপরেই নদী ফাইল বুকে নিয়ে বের হলো। তখন আবারও পেছন থেকে আয়ানের গলা। আর হ্যাঁ, সাঁতার শেখা ক্যান্সেল না। সানডে সকাল 7টা আমার পুলে, একদম সময় মতো চলে আসবে, কোনো লেট নয়। আয়ানের কথা শুনে নদী ঘুরে তাকালো। ভীষণ রকম অবাক হয়ে নদী আয়ানকে বলতে লাগলো। কি, আপনার বাসায়? ভয় পেলে? সিইওকে ভয় পাও না, পানিকে পাও। আয়ানের ঠোঁটে বাঁকা হাসি। আয়ানের এই রোগ আচরণ দেখে নদী রাগ দিয়ে গিয়েও হেসে ফেললো। আর তারপরেই বলতে লাগলো। ঠিক আছে, আমি আসবো, বাট আপনি ধাক্কা দিলে HR কেস করব। ওকে, ডিল ফাইনাল। সময় মতো চলে এসো। সেদিনের মতো অফিসের সমস্ত কাজ শেষ করে নদী বাসায় চলে আসলো। পরের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নদী, যদিও অফ ডেতে কখনোই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, তাই আজ এত সকালে ঘুম থেকে উঠে দেখে ভীষণ অবাক হয়। নদীর আম্মু আর তিনি তখন নদীকে যে বলতে থাকেন। কি ব্যাপার, আর সূর্য কোন দিকে উঠলো? আজকে তো অফিস নেই, তাও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলি যে? আম্মু, অফিস নেই তাতে কি হয়েছে? আমি কি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না নাকি? অফিস থাকলেও তো তোকে ঘুম থেকে ডেকে তোলা যায় না। আর আজ তুই অফিস ছাড়াই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিস, সেই জন্যই তো জিজ্ঞাসা করলাম, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? হ্যাঁ আম্মু,
একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। আমি এক জায়গায় সাঁতার শিখতে যাব। এত বড় হয়ে গেলাম এখনো সাঁতার জানি না, তাই ভাবছি এবার সাঁতার শিখে নেব। এটা কিন্তু তুই খুব একটা খারাপ করিসনি। এটা করলে ভালোই হবে। বলা যায় না কখন কোন বিপদ সামনে এসে দাঁড়ায়। বিপদের জন্য অগ্রিম প্রস্তুতি নেওয়া ভালো ব্যাপার। আম্মু, সেটা যাই হোক, আমি আসছি এবং খুব তাড়াতাড়ি বাসায় ফিরে আসার চেষ্টা করব। এই বলে বাসা থেকে বের হয়ে যায় নদী। কিছু সময়ের মধ্যেই নদী আয়ানের বাসর গেটের সামনে দাঁড়িয়ে, হাতে এক্সট্রা জামা, মনে হাজারটা দ্বিধা। সিওর বাসায় সুইমিং পুল শিখতে আসছি, লোকে শুনলে কি বলবে? এসব চিন্তা করতে করতেই নক করলো। কিছুক্ষণের মধ্যেই গার্ড গেট খুলে দিল আর নদীকে দেখা মাত্রই বলতে লাগলো, ভুল না করে থাকি তাহলে আপনি নিশ্চয় নদী স্যার, যার কথা আমাকে বলে রেখেছেন, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে হ্যাঁ, আমি নদী। ম্যাডাম, স্যার পুলে আছেন, সোজা যান। এইদিকে ব্যাকইয়ার্ডে ইনফিনিটি পুল নীল পানির সকালে চিকচিক করছে। আর পুলের পাশে দাঁড়িয়ে আয়ান, পরনে ব্ল্যাক সুইমিং ট্রাঙ্ক, গায়ে টি শার্ট, হাত ভাঁজ করে তাকিয়ে আছে নদীকে দেখে ঘড়ি দেখলো। 2 মিনিট লেট। লেট ইজ লেট, মিস নদী। তারপরে সে নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো। আয়ানের এমন কথাই নদী চোখ পাকালো। আয়ানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতে লাগলো, রবিবার সকাল 7টায় আসছি, তাও খোটা। রুলস চেঞ্জ করে আসো। লেডিস চেঞ্জ রুম ওই দিকে। নদী তখন আর আয়ানের সঙ্গে কথা বাড়ালো না। নদী ব্যাগ নিয়ে ঢুকলো। 5 মিনিট পর বের হলো। নেভি ব্লু সুইমিং কস্টিউম, উপরে টি শার্ট, মুখ লাল। আয়ান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল আর তারপরে এসে নদীকে বলতে লাগলো, লেটস স্টার্ট। ফার্স্ট রুল, প্যানিক করবে না। সেকেন্ড রুল, আমাকে ট্রাস্ট করবে। আপনাকে ট্রাস্ট? আপনি তো আমার। এই পর্যন্ত বলেই নদী থেমে গেল আগের দিকে। তখনই আয়ান আবারও নদীকে বলতে লাগলো, আমার কি, তোমার কি? আয়ান ভ্রু তুলে নদীর দিকে তাকালো আর তখন যদি একদম সবকিছু ঠিকঠাক আছে এমন ভাব করে আয়ানকে বলতে লাগলো, কিছু না, শেখান। নদী আর আয়ান দুজনের মধ্য থেকে তখন আর কথা বাড়ালো না। এদিকে পানিতে আয়ান আগে নামলো আর তারপরেই সে নদীকে বলতে লাগলো, আসো, এখানে পানি 3 ফিট, তোমার কোমর সমান। অপর দিকে নদীর সিঁড়ি ধরে নামছে, পা কাঁপছে। পানিতে পা দিতেই শরীর হিম হয়ে গেল। সে এক প্রকার চিৎকার দিয়েই বলে উঠল, ঠান্ডা? মাগো, কি লেভেলের ঠান্ডা! 30 সেকেন্ডে সয়ে যাবে, এবার হাত ছাড়ো। না, পড়ে যাব। আয়ান দীর্ঘশ্বাস ফেললো। তারপর আবার সেই নদীকে বলতে লাগলো, নদী আমি আছি, পড়বে না, আমার হাত ধরো। নদী অনিচ্ছা সত্ত্বেও আয়ানের হাত ধরল। আয়ানের হাত শক্ত গরম, পানির ঠান্ডার মধ্যে ভরসা লাগছে। আর এদিকে আয়ান তখন আবার অন্যদিকে বলতে লাগলো, গুড, এবার শ্বাস নাও, মুখ পানিতে দাও, বাবল ছাড়ো। আয়ানের কথা শুনে নদী মুখ ডোবালো, সাথে উঠে কাশি, পানি নাকে ঢুকছে। এ কেমন পরিস্থিতি দেখে আয়ান হাসি চাপলো। তারপরও নিজেকে সামলে নিয়ে আয়ান নদীকে বলতে লাগলো, আবার, এবার আস্তে। এভাবে 10 মিনিট। নদী এখন কোমর পানিতে দাঁড়াতে পারছে। আয়ান 2 হাত ধরে আছে আর নদীকে বলছে, নেক্সট স্টেপ ফ্লোটিং। আমার হাতে ভর দিয়ে শরীর ছেড়ে দাও। এই কথাটা শুনেই নদী যেন আকাশ থেকে পড়লো আর সে তখনই আয়ানকে বলতে লাগলো, যদি ডুবে যাই? নদীর এই কথা শুনে আয়ান নদীর চোখে তাকালো আর তারপর আয়ান নদীকে বলতে লাগলো, আমি থাকতে তুমি ডুববে না, প্রমিস। আয়ানের গলাটা এত শান্ত যে নদী বিশ্বাস করলো। আস্তে করে পা তুললো, শরীর ভাসলো। আয়ানের হাত তার কোমরে, পিঠে। প্রথমবার নদী ভাসছে, ভয় লাগছে কিন্তু ভালোও লাগছে। নদী ব্যাপারটা এনজয় করছে, এটা দেখে আয়ান নদীকে বলতে লাগলো, দেখলে তুমি পারো। আয়ানের গলা কানের কাছে। নদী চোখ বন্ধ করে ফেললো। আয়ানের নিঃশ্বাস ঘাড়ে লাগছে। পানির সকাল আর আয়ানের হাত সব মিলিয়ে কেমন একটা শিরশির অনুভূতি। তবে ব্যাপারটা নদীর মন্দ লাগছিল না। নদী ব্যাপারটাকে বেশ এনজয় করছিল। আয়ান তাকে বারবার উৎসাহিত করছিল। এই তো হচ্ছে, এভাবেই ট্রাই করতে থাকো, এভাবেই তুমি পেরে যাবে। এভাবেই চলছিল সময়। আর কি কই মুহূর্তেই হঠাৎ বারান্দা থেকে গলা শোনা গেল।
আয়ান, সকাল সকাল মেয়ে নিয়ে পানিতে কি করিস? আচমকা এমন কথা শুনে নদী আর আয়ান দুজনেই চমকে গেল। নদী ব্যালেন্স হারিয়ে ডুবে যাচ্ছিল। আয়ান টেনে তুলল, সামনে তাকিয়ে দেখতে পেল উপরে দাঁড়িয়ে আনোয়ারা রহমান, বয়স 55, শাড়ি পরা, হাতে চায়ের কাপ, চোখে কৌতূহল আর শয়তানি। মাকে দেখে আয়ান বিরক্ত হয়ে বলতে লাগলো, মা, তুমি এখানে কি করো? তুমি তো ধানমন্ডি ছিলে। ছেলের বাসায় মা আসতে পারে না, কালকে রাতেই আসছি, সারপ্রাইজ। ছেলের সঙ্গে কথা বলতে বলতে উনি নদীকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, আর তারপরেই তিনি আয়ানকে বলতে লাগলেন, এই মেয়েটাকে নতুন গার্লফ্রেন্ড? আয়ানের আম্মুর এমন কথা শুনে নদী পারলে পানিতে ডুবে যায়। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে আয়ানের আম্মুকে বলতে লাগলো, আন্টি আমি ওনার এমপ্লয়ি, সুইমিং শিখছি। নদীর কথায় আনোয়ারা রহমান পুলের পাশে এসে বসলেন। তারপর তিনি নদীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, এমপ্লয়িকে সিও নিজে সাঁতার শেখায়? বাহ, আমার সময় বসরা ধমক দিত, সাঁতার শেখাতো না। ততক্ষণে আয়ান পানি থেকে উঠল, টাওয়াল জড়িয়ে নিয়ে বলতে লাগলো, মা প্লিজ, উনি পানিতে ভয় পায়। অফিসের পিকনিকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই সেই মেয়ে তুমি? রাফসান বলছিল যে আমার ছেলেকে কফিতে লবণ খাইয়েছে। রাফসান তোকে আমি? তবে সেটা আয়ানের আম্মুর কান পর্যন্ত পৌঁছে গেল। আনোয়ারা রহমান এবার হাসলেন, হাসিটা আয়ানের মতো। ভালো করেছিস, আমার ছেলের ইগো একটু কমা দরকার। তামার নাম কি? নদী আন্টি, আমি নদী মাহমুদ। নদী, সুন্দর নাম, আর চোখ দুটো একদম আগুন, আমার মতো। উনি আয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলেন, শোন আয়ান, এই মেয়ে পছন্দ হয়েছে আমার, ঝগড়া করতে পারবে তোর সাথে। তুই তো বউ চাস যে চুপ থাকবে, চুপ বউ দিয়ে লাইফ চলবে না। মায়ের কথায় আয়ান কপালে হাত দিল আর তার মাকে বলতে লাগলো, মা, উনি স্টুডেন্ট, আমরা ক্লাস করছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস, আমি বুঝেছি। যা, মেয়েটাকে নাস্তা করাবি, আমি বানাচ্ছি। নদী, তুমি কিন্তু নাস্তা করে তারপরেই যাবে। কথাটা বলা শেষ হতে না হতেই উনি চলে গেলেন। নদী পানিতে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। আয়ানের আম্মুর এমন ব্যবহারে সে যেন নাড়াচড়া করতেও ভুলে গেছে। প্রায় 5 মিনিট মতো কেটে গেল এভাবেই নদী দাঁড়িয়ে আছে, আর আয়ান ব্যাপারটা ভীষণ উপভোগ করছিল নদীকে, যা অসহায় লাগছিল দেখতে। 5 মিনিট পর আয়ান গলায় ফাঁসি দিল। নদী একটু নড়ে চড়ে দাঁড়ালো আর বলতে লাগলো, এবার কি হবে? আরে ঘাবড়ে যেও না তো, কিছুই হবে না। চেঞ্জ করে আসো, নাস্তাটা করে তারপর বাসায় যাও, বাকিটা আমি সামলে নেব। নদী তখন আর কোনো কথা না বলেই চেঞ্জিং রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ সময় লাগলো তার চেঞ্জ হতে, আর তারপরেই বের হয়ে আসে 30 মিনিট পর ডাইনিং টেবিল। নদীর শুকনা জামা পরেছে, আয়ান ট্রাউজার টি শার্ট, টেবিলে পরোটা, ডিম ভাজি, সুজি। আনোয়ারা রহমান জোর করে নদীর প্লেটে তুলে দিচ্ছেন আর বারবার নদীকে বলছেন, খাও মা, শরীর দুর্বল। আমার আয়ান খেয়াল রাখে না। না, মায়ের এমন আচরণে আয়ান গলা খাকারি দিয়ে বলতে লাগলো, মা, উনি অফিসের। আয়ান পুরো কথাটা শেষ করতে পারল না, তার আগেই তার আম্মু তাকে চুপ করিয়ে দিল। চুপ, আমি জানি অফিসের, বাট অফিসের বাইরেও মানুষ। তুই সারাদিন কাজ করিস, একটা মেয়ে তোর বাসায় আসছে, একটু হাসি মজা কর। আয়ানের আম্মুর এই কথা শুনে নদী পরোটা ছিঁড়তে ছিঁড়তে বলল, আন্টি উনি হাসেন না, ওনার প্রোগ্রামে হাসি নেই। আনোয়ারা রহমান শব্দ করে হাসলেন আর নিজের ছেলেকে বললেন, এই তো পয়েন্ট। আয়ান শেখ, মেয়েটা 2 দিনে তোকে ধরে ফেলেছে। মায়ের এমন কথা শুনে আয়ান খাওয়া থামিয়ে নদীর দিকে তাকালো। নদী চোখ নামিয়ে নিল, যেন আয়ান তাকে কোনো কিছু বলার সুযোগই না পায়। খাওয়া শেষে আনোয়ারা রহমান বললেন, নদী, নেক্সট সানডে আবার আসবে, আমি নিজে পোলাও রাঁধবো। আর আয়ান, তুই ওকে বাসা পর্যন্ত ড্রপ করে দিবি, রাস্তা সেফ না। মায়ের কথায় আয়ান প্রতিবাদ করতে গেল। মায়ের চোখ দেখে থেমে গেল। তখন সে তার মাকে বলল, ওকে মা, তুমি যেমনটা বলবে
খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে নদী আম্মুর কাছ থেকে বিদায় নিল। তার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আয়ানের আম্মু হাসি মুখে বিদায় দিল এবং পরের সানডে তাদের বাসায় আমন্ত্রণ করলো। নদী ও হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। আয়ান গাড়ি চালাচ্ছে, নদী তার পাশের সিটেই বসে আছে। আয়ানের BMW এসি চলছে কিন্তু গরম লাগছে। নদী জানালা দিয়ে বাইরে তাকিয়ে আয়ানকে বলল, সরি, আপনার মাকে। ইটস ওকে, আমার মা এমনই, মুখে যা আসে বলে দেয়। উনি ভুল ভাবছেন। আয়ান স্টিয়ারিং ধরে আছে আর নদীকে বলছে। আমি জানি। তারপর আর কথা হলো না। নদীর বাসার সামনে গাড়ি থামলো। নামার সময় নদী বলল, থ্যাংক ইউ সাঁতারের জন্য আর সব কিছুর জন্য। আয়ান শুধু মাথা নাড়ল। চলে যাওয়ার সময় নদীকে বলল, নেক্সট সানডে 7টা, লেট করবে না? আয়ানের কথা শুনে নদী হেসে ফেলল আর বলল, জি স্যার। গাড়ি চলে গেল। নদী গেটে দাঁড়িয়ে ভাবতে লাগলো। স্যার বললাম কেন? উনি কি? ওদিকে গাড়িতে আয়ান রিয়ার ভিউ মিররে নদীকে দেখছে। তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল। আয়ান মোবাইলটা হাতে নিয়ে দেখলো রাফসানের কল এলো। আয়ান ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে শুনতে পেল, কিরে মামা, শ্বশুরি বোমা মিটিং কেমন হলো? রাফসানের কথার কোনো উত্তর দিল না আয়ান। চুপচাপ আয়ান কল কেটে দিল, কিন্তু ঠোঁটের কোণে হাসি লুকাতে পারল না। এদিকে আয়ান যত দূর দেখা যায় তাকিয়ে রইল, আর তারপরেই চলে গেল অন্যদিকে। নদী গাড়িটা চোখের সীমানার বাইরে চলে যাওয়ার পর বাসার ভিতরে ঢুকলো। বাসায় ঢোকা মাত্রই তার আম্মুর প্রশ্ন, কিরে মা, প্রথম দিনের সাঁতার শেখার ক্লাস কেমন এনজয় করলি? নদী একটু মুচকি হেসে তার আম্মুকে জবাব দিল, মনে হয় আমি ফোবিয়াকে জয় করতে পেরেছি। হ্যাঁ আম্মু, এখন আর পানিকে আমি এতটাও ভয় লাগে না। এই কথা বলতে বলতে নিজের রুমে চলে গেল নদী। আর পরের দিন সকালবেলা অফিসে চলে আসলো। অফিসে আসতেই আয়ান নদীর হাতে বানানো কফি খেতে চেয়েছিল, তাই তো নদী আয়ানের জন্য কফি বানায়। অপরদিকে ঠিক এই মুহূর্তেই নেক্সট কোরের লবিতে হিলের শব্দ। সবাই ঘুরে তাকালো। রাইসা খান ঢুকছেন, পরনে ডিজাইনার ড্রেস, চোখে সানগ্লাস, হাতে হ্যান্ডব্যাগ। যেন র্যাম্পে হাঁটছেন রিসেপশনিস্ট। আমতা আমতা করে বলতে লাগলো, ম্যাম অ্যাপয়েন্টমেন্ট। রাইসা সানগ্লাস খুলে রিসেপশনিস্টকে বলতে লাগলো, আয়নকে বলো রাইসা এসেছে, অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। নদী তখন কফি নিয়ে ডেস্কে যাচ্ছিল। রাইসাকে দেখে থমকে গেল। এই মেয়েকে সে চেনে। বিলবোর্ড, ম্যাগাজিন, টিভি সবখানে রাইসাকে দেখা মাত্রই রাফসান দৌড়ে এলো। রাইসার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, রাইসা তুমি এখানে? আমার এক্স বয়ফ্রেন্ডের অফিসে আসতে মানা আছে নাকি? রাইসা হাসলো, কিন্তু চোখে হাসি নেই। তারপর আবার রাইসা রাফসানকে বলতে লাগলো, শুনলাম তোমার কোম্পানি নাকি নতুন ইনভেস্ট করছে। আমার বাবা ইনভেস্টর। রাইসার কথা শুনে রাফসানের মুখ শুকিয়ে গেল। এই সেরেছে, পুরান জিনিস ঘাটতে আসছে। রাফসান তখন আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। আর এদিকে রাইসা তখনই আয়ানের কেবিনের দিকে পা বাড়ালো। আয়ান কেবিনের মিটিংয়ে। দরজা খুলে রাইসা ঢুকলেন, নক ছাড়া। আয়ান তাকালো, 2 সেকেন্ড চুপ, তারপর ঠান্ডা গলায়, তুমি? সারপ্রাইজ, খুশি হওনি? রাইসা সোফায় বসলো পা তুলে। তারপর আয়ানকে বলতে লাগলো, শুনলাম তুমি নাকি আজকাল ইঞ্জিনিয়ারদের সাঁতার শেখাও। ক্যারেক্টার চেঞ্জ। কাজের কথা বলো রাইসা, আমার টাইম কম। ফাইন, বাবা নেক্সট করে ইনভেস্ট করতে চায়। কমিশন একটাই, আমি হব ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর আমাদের পুরো কথা নতুন করে শুরু করব। রাইসার কথা শুনে আয়ানের চোয়াল শক্ত হলো। ইনভেস্টমেন্ট লাগবে না, আর আমাদের পুরান কথা 2 বছর আগে শেষ। ঠিক তখনই নদী নক করে ঢুকলো, হাতে ক্লায়েন্ট রিপোর্ট। আয়ান স্যার সরি, মিটিংয়ে। এদিকে ঠিক তখনই রাইসা নদীকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো, তারপর নাক সিটকালো। ও, এই সেই ইঞ্জিনিয়ার যাকে নিয়ে পুরো মার্কেট গসিপ। ফেসবুকে দেখলাম পিকনিকের ফটো। রাইসার কথা শুনে নদীর হাত থেকে ফাইল পড়ে গেল। আয়ান উঠে দাঁড়ালো। রাইসা শাট আপ। কেন? টুয়ার্ডস আয়ান, তুমি ক্লাস মেনটেন করো। এই মিডিল ক্লাস ঝগড়টে মেয়েগুলো তোমার সাথে যায় না। তোমার লেভেলে আমি মডেল,
বিজনেস ফ্যামিলি। নদীর মুখ রক্ত শূন্য, ছোটবেলা থেকে এই কথাটাই শুনে আসছে। তুমি লো ক্লাস, তোমার সাহস বেশি। নদী সেখানে দাঁড়ালো না, সে কাপা গলায় বলল। আমি আমি রিপোর্টটা পড়ে দিচ্ছি। ঘুরে যাচ্ছিল। আয়ান তার হাত ধরে ফেললো সবার সামনে, রাইসার সামনে, আর তারপরেই বলতে লাগলো। নদী দাঁড়াও। আয়ানের গলা শান্ত কিন্তু ভেতরে আগুন। সে রাইসার দিকে তাকালো। লিসেন কেয়ারফুলি রাইসা। ফার্স্ট, নদী মিডল ক্লাস হতে পারে, বাট হার ব্রেইন ইজ টপ ক্লাস। শি ইজ দ্য রিজন নেক্সট করে রেভিনিউ লাস্ট কোয়ার্টারে 40% আপ। সেকেন্ড, শি ইজ ঝগড়াটে। ইয়েস, বিকজ শি ফাইটস ফর রাইট। তুমি ফাইট করো অ্যাটেনশনের জন্য। আয়ানের এমন কথাই রাইসার মুখ কালো হয়ে গেল। রাইসা তখন আয়ানকে বলতে লাগলো। আয়ান, তুমি এই মেয়ের জন্য আমাকে ইনসাল্ট করছো? থার্ড, শি ইজ মাই বেস্ট ইঞ্জিনিয়ার। নো, শি ইজ মোর দ্যান দ্যাট। এই বলে আয়ান নদীর দিকে তাকালো। নদী হতভম্ব। She is the person I trust with my eyes closed. She is the person who makes me want to be better. She is... আয়ান থামলো। পুরো কেবিন কাচের বাইরে পুরো ফ্লোর শুনছে। She is mine. নদীর পায়ের নিচে মাটি সরে গেল। রাইসার হাত থেকে ফোন পড়ে গেল। বাইরে রাফসান ফিসফিস করে। গেম ওভার। আয়ান রাইসার দিকে ফিরলো আর রাইসাকে বলতে লাগলো। তোমার বাবাকে বলো নেক্সট স্কোর ইজ নট ফর সেল অ্যান্ড আই এম নট অ্যাভেলেবল। নাও গেট আউট অফ মাই অফিস। রাইসার আগে কাঁপছে। প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে রাইসা আয়ানকে বলতে লাগলো। ইউ উইল রিগ্রেট দিস আয়ান। ইউ চুজড আ সার্ভেন্ট ওভার মি। She is not a servant. She is the future of this company. And my future? রাইসা হিল ঠুকে বেরিয়ে গেল। কেবিনে পিন পতন, নীরবতা। নদী এখনো হাত ছাড়াতে পারেনি। আয়ান ধরে আছে। তানিয়া আপা দরজায় দাঁড়িয়ে আয়ানকে বলতে লাগলো। আয়ান, তুমি জাস্ট পুরো অফিসের সামনে। আয়ান নদীর দিকে তাকিয়ে তানিয়া আপাকে বলতে লাগলো। আপা, আপনি রুলসের কথা বলেছিলেন। আজকে আমি আমার রুলস ক্লিয়ার করলাম। মাই কোম্পানি, মাই রুলস অ্যান্ড মাই পিপল। তানিয়া আপা কিছু বলতে গিয়েও থেমে গেলেন, চলে গেলেন। নদী ফিসফিস করে। হাত ছাড়ুন, সবাই দেখছে। নদীর কথাই আয়ান ছাড়লো। তারপর সে নদীকে বলল। সরি, আই হ্যাড টু। শি ওয়াজ ইনসাল্টিং ইউ। বাট আপনি মাইন্ড বললেন, মানে কি? আয়ান জানালার দিকে তাকিয়ে নদীকে বলতে লাগলো। মানে ইউ আর আন্ডার মাই প্রোটেকশন অ্যাজ মাই বেস্ট এমপ্লয়ি। নদী বুঝলো আয়ান কথাটা ঘোরাচ্ছে, কিন্তু তার চোখ বলছে অন্য কথা। রাতে নদী বাসায়, ফোন বাজছে, আননোন নাম্বার। নদী ফোনটা রিসিভ করলো। হ্যালো নদীমা, আমি আনোয়ারা, আয়ানের মা। কথাটা শোনা মাত্রই নদী লাফিয়ে উঠল। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মা, রাফসান সব বলেছে। রাইসা এসেছিল, তোমাকে ইনসাল্ট করেছে। আম্মুর কথা শুনে নদীর চোখে পানি। সে তখন আয়ানের আম্মুকে বলতে লাগলো। জি আন্টি। আর আমার গাধা ছেলে কি করলো? উনি আমার পক্ষ নিলেন সবার সামনে। আনোয়ারা রহমান হাসলেন কিছুক্ষণ, তারপর নদীকে বললেন। আই নিড ইউ। ওই মেয়ে রাইসা 2 পয়সার অহংকার। তুমি হীরা মা, আমার ছেলে হীরা চিনে। আন্টি, আমাদের মধ্যে কিছু নেই, উনি বস। চুপ, বস ফস বুঝি না। আমার ছেলে কারোর জন্য শিউস মাইন্ড বলে না। লাস্ট বার বলেছিল কবে জানো? কখনো না। উই আর স্পেশাল। নদী কথা বলতে পারছে না। এদিকে আয়ানের আম্মু তখন বলতে লাগলো। শোনো, কালকে বিকেলে আমার বাসায় আসবে। আমি পোলাও রাঁধবো, না বললে খবর আছে। এটা বলতে বলতেই ফোন কেটে গেল। নদী বিছানায় বসে পড়লো আর মনে মনে বলতে লাগলো। এটা কি হচ্ছে? সিইও, তার মা, পুরো অফিস সবাই আমাকে আয়ানের সাথে জুড়ে দিচ্ছে। ওদিকে আয়ান বারান্দায় দাঁড়িয়ে রাফসানের মেসেজ। বাই, শি ইজ মাইন। লাভ টেলিকার্ডস। ইউ আর দ্য ডেড।
আয়ান মেসেজ ডিলিট করলো, তারপর নদীর নম্বর বের করলো, টাইপ করলো। কালকে অফিসে আসার দরকার নেই, রেস্ট নাও, সেন্ড করলো না। ডিলিট করে লিখলো গুড নাইট, তাও সেন্ড করলো না। ফোন পকেটে রাখলো, আকাশের দিকে তাকিয়ে ভাবলো। শি ইজ মাইন বললাম কেন? বিকজ ইটস ট্রু। নদী গেটের সামনে দাঁড়িয়ে। পরের দিন বিকেলবেলা নদী রেডি হয়ে আয়ানদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরনে হালকা সবুজ জামদানি। আনোয়ারা আন্টি জোর করে বলেছেন শাড়ি পরতে। আমার বাসায় সালোয়ার পরে আসবে না মা, শাড়ি পরে আসবা প্লিজ। নদীর হাতে মিষ্টির প্যাকেট, পা কাঁপছে। আপন মনে বিড়বিড় করে বলছে, আমি এখানে কেন? ওনার মা ডেকেছেন বলে নাকি? এসব ভাবতে ভাবতেই কলিং বেল চাপ দিল। কলিং বেল দিতেই দরজা খুলে দিল মিম। 20 বছর, চোখে দুষ্টুমি। নদীকে দেখা মাত্রই ওমা, ভাবি চলে আসছে। আর মিম চিৎকার করে উঠল। মিমের চিৎকার শুনে ভেতর থেকে তিশা দৌড়ে এলো। কই কই দেখি আমাদের নতুন ভাবিকে। তাদের এরূপ আচরণ দেখে নদীর মুখ লাল। সে তাদেরকে বলতে লাগলো, আমি ভাবি না, আমি আয়ান স্যারের। হ্যাঁ, স্যারের স্পেশাল এমপ্লয়ি, জানি জানি। তিশা চোখ টিপল। তারপর তারা দুজনেই নদীকে ভিতরে আসতে বলল। সে ভিতরে ভাবি। নদী ঢুকলো। ড্রয়িং রুমে আনোয়ারা রহমান সোফায় বসা। দেখেই উঠে এসে নদীকে জড়িয়ে ধরলেন। আসছি মা, কতক্ষণ ওয়েট করছি। আয়ান কই? ওকে না বললাম তোকে নিয়ে আসতে? নদী আমতা আমতা করে আয়ানের আম্মুকে বলতে লাগলো। উনি বললেন আপনার ড্রাইভার পাঠাবেন, আমি নিজেই আসছি। এই ছেলে আর মানুষ হবে না। আনোয়ারা আন্টি হাত দিলেন। আয়ান নিচে আয়, দেখ কে আসছে। আয়ানের আম্মুর কথাই নদী অবাক। সামনের দিকে তাকিয়ে দেখে আয়ান সিঁড়ি দিয়ে নামছে। পরনে কালো টি শার্ট, ট্রাউজার, চুল ভেজা, মনে হয় জিম করে আসছে। নদীকে দেখে থমকালো। শাড়িতে নদীকে অন্য রকম লাগছে। অফিসের ঝগড়াটে মেয়ে না, একদম নরম। সে নদীকে দেখে বলতে লাগলো, তুমি আসছো? আন্টি ডেকেছেন, না আসলে উনি বাসায় চলে যেতেন। এইদিকে তখন মিম ফিসফিস করে তিশাকে। দেখ দেখ ভাইয়া কেমন তাকাই আছে, টোটাল বোল্ড। আনোয়ারা আন্টি শুনে ফেললেন। তাদের দুইজনকে ধমক দিয়ে বললেন, এই চুপ, যা টেবিলে খাবার দে। ডাইনিং টেবিলে পোলাও, রোস্ট, চিংড়ি, পায়েস, টেবিল ভর্তি খাবার দেখে নদী অবাক। আয়ানের আম্মুকে বলতে লাগলো, আন্টি এত কিছু কেন? মেহমান আসলে খাওয়াতে হয় না? তুই তো মেহমান না, তুই ঘরের মেয়ে। আনোয়ারা আন্টি নদীর প্লেটে রোস্ট তুলে দিলেন। আয়ান পাশের চেয়ারে বসলো, খাচ্ছে না, নদীকে দেখছে। মিম বলে উঠল, ভাবি ভাইয়া কিন্তু নিজের হাতে কখনো কাউকে সার্ভ করে না, আজকে তোমার প্লেটে পানি ঢেলে দিল, রেকর্ড। আয়ান কাশি দিয়ে মিমকে বলতে লাগলো। মিম খা। তাদের কথাবার্তা শুনে নদী বিষম খেলো। আয়ান গ্লাস এগিয়ে দিল। আস্তে, মরবি নাকি? আয়ানের গলায় বিরক্তি, কিন্তু চোখে কেয়ার। আনোয়ারা আন্টি হাসছেন আর বিড়বিড় করে বলতে লাগলেন, বিয়ের কথা উঠলে আমার ছেলে পালায়, দেখি এবার কই পালায়। খাওয়ার পর আয়ান উঠে গেল। গলায় একটু হাসি দিয়ে বলতে লাগলো, আমি ছাদে যাচ্ছি একটু বাতাস খেতে। এইদিকে 5 মিনিট পর আনোয়ারা আন্টি নদীকে বললেন, জামা ছেলেটাকে কফি দিয়ায়, একা একা বসে আছে, মন খারাপ মনে হয়। আয়ানের আম্মুর কথা ফেলে দেওয়ার মতো দুঃসাহস নেই নদীর। তাই নদী কফির মগ নিয়ে ছাদে গেল। সন্ধ্যা নামছে, আকাশে লাল আভা। আয়ান রেলিং ধরে দাঁড়িয়ে। নদী পাশে গিয়ে মগটা বাড়িয়ে দিল। আপনার কফি চিনি ছাড়া। আয়ান নিল, তারপর নদীকে বলল, থ্যাঙ্কস। চুপচাপ, শুধু বাতাসের শব্দ। নদী আর থাকতে পারল না। সে আয়ানকে বলল, আপনার ফ্যামিলি, ওনারা ভুল ভাবছেন। আমি জানি। তাহলে আপনি কিছু বলছেন না কেন? আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, কি বলবো? বলবো তুমি শুধু আমার এমপ্লয়ি। বললে তুমি হার্ট হবে, না বললে সবাই ভাববে সত্যি। নদী চমকে গেল। মনে মনে বলতে লাগলো, আমি হার্ট অ্যাটাক হব? উনি কিভাবে জানলো? আপনি কি ভাবছেন? আয়ান কফিতে চুমুক দিল। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আমি কনফিউজড নদী। আমি লাইফে সব ক্যালকুলেট করে চলি, রিস্ক, প্রফিট, লস। তুমি আমার ক্যালকুলেশনের বাইরে। ইউ আর এ ভ্যারিয়েবল আই ক্যান্ট সলভ। নদীর বুক ধক করে উঠল। সে মনে মনে বলতে লাগলো, এটা কি প্রপোজাল নাকি কমপ্লেন?
ঠিক তখনই নিচ থেকে চিৎকার, মিম আর তিশা ঝগড়া করছে। ওই তুই আমার লিপস্টিক নিচ্ছিস? আমি নেই নাই, তুই ভাবির ব্যাগ দেখ। এইভাবেই কথা হচ্ছিল তাদের মধ্যে। নদী দৌড়ে নিচে নামলো। নদী নিচে এসে তাদের দুইজনকে বলতে লাগলো, আমার ব্যাগ? আমার ব্যাগে কি? এইদিকে আয়ান নিচে নেমে দেখে মিম তিশা নদীর ব্যাগ নিয়ে টানাটানি করছে। তখনই নদী চিৎকার দিয়ে উঠল। স্টপ ইট! নদী রেগে গেল। এটা আমার পার্সোনাল ব্যাগ। তিশা মুখ ভ্যাংচালো আর আয়ানকে বলতে লাগলো, ভাবি তো রাগ করে, ভাইয়া দেখো তোমার ভাবি কেমন ঝগড়া করে। আয়ান সিঁড়িতে দাঁড়িয়ে দেখছে নদী অপমানে লাল। সে ব্যাগটা ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো আর তখনই বলতে লাগলো, আমি আর 1 মিনিটও থাকবো না এখানে। ততক্ষণে আনোয়ারা আন্টি দৌড়ে এলেন। মা, ওরা বাচ্চা, রাগ করিস না। না আন্টি, এনাফ। আমাকে নিয়ে তামাশা করার জন্য ডাকেননি নিশ্চয়ই। নদী দরজার দিকে যাচ্ছে। আয়ান 2 ধাপে নেমে এলো। সবার সামনে, মায়ের সামনে, কাজিনদের সামনে নদীর হাত ধরলো শক্ত করে। নদী, দাঁড়াও। নদী থমকে গেল। আয়ানের স্পর্শে কারেন্ট বয়ে গেল। আয়ান মিম তিশার দিকে তাকালো, গলায় বরফ। তোমরা দুজন এসব কি করছো? শি ইজ মাই গেস্ট, মাই। সে থামলো, তারপর নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, শি ইজ মাই পার্সন। তোমরা ওকে রেসপেক্ট করবে। ইজ দ্যাট ক্লিয়ার? মিম তিশা ঢোক গিলে একসঙ্গে বলল, সরি ভাইয়া। আনোয়ারা আন্টির চোখে পানি, খুশির পানি। নদী হাত ছাড়ানোর চেষ্টা করলো না, পারলো না। আয়ান তার হাত ধরে আছে, ঝগড়া থামাতে না, পাশে থাকতে, সবার সামনে ওন করতে। আমি বাসায় যাব। নদী ফিসফিস করলো। তখনই আয়ান বলতে লাগলো, আমি ড্রপ করে দেব মা, আমরা আসছি। এই বলে নদীকে নিয়ে বাসা থেকে বের হয়ে এলো আয়ান। গাড়িতে উঠেও আয়ান নদীর হাত ছাড়লো না। স্টিয়ারিং এক হাতে, অন্য হাতে নদীর হাত। নদী জানালা দিয়ে তাকিয়ে, চোখে পানি, বলতে লাগলো, কাঁদছো কেন? আপনি সবার সামনে কেন? আয়ান গাড়ি সাইড করলো, নদীর দিকে ফিরে বলল, বিকজ আই ওয়াজ টায়ার্ড নদী, টায়ার্ড অফ প্রিটেন্ডিং কি প্রিটেন্ডিং? দ্যাট ইউ are just my employee, that I don't care, that it doesn't hurt me when they insult you. আয়ানের কথা শুনে নদীর শ্বাস আটকে গেল। রাইসার সামনে মাইন্ড বলেছিলাম রাগে, আজকে হাত ধরলাম বিকজ আই কুডন্ট সি ইউ লিভ লাইক দ্যাট, হার্ট বিকজ অফ মি। নদী কাঁপা গলায় বলল, তার মানে? আয়ান নদীর হাতটা নিজের বুকের কাছে নিল। তার মানে আই ডোন্ট নো হোয়াট দিস ইজ, but I know I don't want you to go. Not from my office, not from my life. নদী আর পারল না। আয়ানের কাঁধে মাথা রাখলো। প্রথমবার আয়ান কিছু বলল না, শুধু অন্য হাতে নদীর মাথায় হাত রাখলো। গাড়ি চলল, নীরব, কিন্তু এই নীরবতা অনেক কথা বলে দিল। নদীকে বাসায় পৌঁছে দিয়ে আয়ান চলে গেল। নদী সারা রাত ঘুমায়নি। আয়ানের হাত ধরা, মাই পার্সন বলা, গাড়িতে কাঁধে মাথা রাখা, সব মাথায় ঘুরছে। সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, এনাফ। তুই এমপ্লয়ি, উনি বস। ফ্যামিলি, গুজব, ফিলিংস এসব তোর জন্য না। ল্যাপটপ খুলে টাইপ করলো, বিষয় পদত্যাগপত্র। বরাবর সিইও নেক্সকোটেক। জনাব, আমি ব্যক্তিগত কারণে আজ থেকে চাকরি থেকে অব্যাহতি চাইছি। আমার জন্য অফিসের পরিবেশ অস্বস্তিকর হয়ে গেছে। ইতি নদী মাহমুদ। প্রিন্ট করে সই করলো, হাত কাঁপছে কিন্তু মন শক্ত। নদী লেটারটা তানিয়া আপার টেবিলে রাখলো। আপা, আমার রিজাইন লেটার। নদীর কথা শুনে তানিয়া আপা চশমা ঠিক করে পড়লেন। তারপর চেয়ার থেকে লাফিয়ে উঠলেন। হোয়াট? তুমি পাগল? পিকনিকের পর তোমাকে প্রমোশন দেওয়ার কথা চলছে, আর তুমি? আপা, আমি আর পারছি না। সবাই আমাকে নিয়ে কথা বলে, স্যারের গার্লফ্রেন্ড, সিইওর স্পেশাল। আমি কোডার আপা। আমি ঝগড়া করি, কিন্তু চরিত্র নিয়ে কথা শুনতে পারি না। নদীর গলা ধরে এলো। সে আর কিছু বলতে পারলো না, থেমে গেল। তানিয়া আপা নরম হলেন। নদী, তুমি ভুল করছো। আয়ান তোমাকে... উনি আমার বস, উনি দয়ালু, বাট দিস ইজ নট রাইট। আপনি একসেপ্ট করুন। নদীর কথা শুনে তানিয়া আপা ফোন তুললেন। আয়ান, এক্ষুনি HR-এ আসো, ইমিডিয়েট। তানিয়া আপার কথায় 2 মিনিটে আয়ান হাজির, চোখে রাগ। এসেই বলতে লাগলো, কি হয়েছে?
তানিয়া আপা লেটারটা এগিয়ে দিলেন আর বলতে লাগলেন, তোমার বেস্ট ইঞ্জিনিয়ার রিজাইন করেছে, পড়ো। আয়ান এক চোখে পড়ল, তারপর নদীর দিকে তাকালো। নদীকে বলল। এক্সপ্লেইন। নদীর মাথা নিচু। আয়ানের কথায় উত্তর স্বরূপ সে বলল, আপনাকে এক্সপ্লেন করার কিছু নেই স্যার, এটা আমার ডিসিশন। সানডে রাতে তুমি আমার কাঁধে মাথা রেখেছিলে, এখন স্যার? তানিয়া আপা কাশি দিয়ে বললেন, আমি কি বাইরে যাব? না, আপনি থাকুন। আয়ান লেটারটা হাতে নিল। নদী মাহমুদ, তুমি কেন যাচ্ছ? কারণটা বলো, আমার চোখে তাকিয়ে বলো। নদী চোখ তুলল, চোখে পানি। তারপরও সে নিজেকে সামলে নিয়ে আয়ানকে বলতে লাগলো, কারণ আমি আপনার অফিসে চোখ হয়ে আছি, কারণ আপনি যখন মাইন্ড বলেন পুরো অফিস শুনে, কারণ আমি আপনাকে। সে থেমে গেল। কি বলো? আয়ান এক পা এগোলো। কারণ আমি আপনাকে লাইক করতে শুরু করেছি। আর এটা ভুল, আপনি আমার বস। নদী চেঁচিয়ে উঠল। কাচের বাইরে পুরো ফ্লোর শুনছে। শুভ, মিলি, জয় সবাই হাঁ করে আছে। আয়ান 2 সেকেন্ড চুপ, তারপর শব্দ করে হাসলো। রাগের হাসি না, রিলিকের হাসি। ফাইনালি? সে রিজাইন লেটারটা 2 হাতে ধরলো, টান দিয়ে ছিঁড়ে ফেললো, কুচি কুচি করে ফ্লোরে ফেলে দিল। তানিয়া আপার মুখ হাঁ, নদীর মুখ সাদা। তখনই আয়ান কাচের দরজা খুলে দিল, পুরো ফ্লোরকে শোনালো, এভরিওয়ান লিসেন আপ। 50 জন কাজ থামিয়ে তাকালো। রাফসান ফোন বের করলো, ভিডিও অন। রায়ান নদীর দিকে ঘুরলো। নদী মাহমুদ, ইউ আর নট রিজাইনিং, ইউ আর নট লিভিং। কেন? আপনি জোর করবেন? আয়ান নদীর দিকে ঘুরলো। নদীর গলা কাঁপছে। ইয়েস, বিকজ আই এম ডান উইথ প্রিটেন্ডিং, আই এম ডান উইথ বস এমপ্লয়ি, আই এম ডান উইথ ক্যালকুলেটিং রিস্ক। আয়ান হাঁটু গাড়ল, আর তারপরেই নদীকে বলতে লাগলো, হ্যাঁ, নেক্সট করির সিইও কাজ ঘেরা অফিসের মাঝখানে 50 জন স্টাফের সামনে হাঁটু গেড়ে বসলো। পুরা ফ্লোরে শ্বাস বন্ধ। নদী, ইউ আর দ্য মোস্ট ইরিটেটিং, ঝগড়াটে, স্টাবর্ন পারসন আই হ্যাভ এভার মেট। নদীর চোখ বড় বড়। এটা প্রপোজাল না ইনসাল্ট, বুঝে উঠতে পারছে না নদী। এদিকে আবারও আয়ান বলতে শুরু করলো, And you are the honest, brave, most brilliant person I have ever met. You make me want to be better. You make me laugh. You make me feel. আয়ান পকেট থেকে একটা বক্স বের করলো, ছোট ভেলভেটের। খুললো, ভেতরে একটা আংটি, সিম্পল ডায়মন্ডের, কিন্তু ঝলমলে। তারপর আবার নদীকে বলতে লাগলো, আমি তোমাকে অফিসের জন্য হায়ার করেছিলাম, বাট আমি তোমাকে লাইফের জন্য ওয়ান্ট করি। নদীর হাত মুখে, চোখ দিয়ে পানি পড়ছে। নদী মাহমুদ, উইল ইউ স্টপ রিজাইনিং অ্যান্ড স্টার্ট স্টেইং অ্যাজ মিসেস রহমান? উইল ইউ ম্যারি মি? সাইলেন্স। তারপর ক্যান্টিনের খালা চেঁচিয়ে উঠলো, কও মা কও, ছেলেটা ভালা। পুরা ফ্লোর হেসে ফেললো। রাফসান হাততালি দিল। শুভ, মিলি চেঁচালো, ভাবি ভাবি। তানিয়া আবার রুমাল দিয়ে চোখ মুছছেন, সেই সঙ্গে বলছেন, আমার HR লাইফে এই প্রথম। নদী প্লিজ। নদী ফোপাতে ফোপাতে বলল, আপনি আমাকে সবার সামনে ঝগড়াটে বললেন? আয়ান হেসে দিয়ে বলল, বিকজ আই লাভ দ্যাট অ্যাবাউট ইউ। নাও সে ইয়েস বিফোর মাই মা এসে আমাকে মারে। নদী এবার শব্দ করে হেসে ফেলল, কাঁদতে কাঁদতে হাসি। সে মাথা নাড়ল। ইয়েস ইউ ইডিয়েট। আয়ান আংটিটা নদীর আঙ্গুলে পরিয়ে দিল। তারপর সবার সামনে কোনো ক্যালকুলেশন ছাড়া নদীকে জড়িয়ে ধরল। পুরা অফিস হাততালি, শীষ, চেঁচামেচিতে ফেটে পড়ল। 5 মিনিট পর আয়ানের ফোন বাজলো। মা কল করেছে, লাউড স্পিকারে দিল। আয়ান, রাফসান ভিডিও পাঠিয়েছে, ফাইনালি আমার ছেলে মানুষ হয়েছে। নদীমা কই? মা তুমি হ্যাঁ বলছো তো? নদী কাঁদতে কাঁদতে, জি আন্টি বলছি। আন্টি কি? মা বলো মা। আর শোনো, বিয়ের নেক্সট মাসে আমি পোলাও রাঁধবো, কোনো এক্সকিউজ না।
ফোন কেটে গেল। আয়ান নদীর দিকে তাকালো। নদী আয়ানের দিকে ঝগড়া দিয়ে শুরু, প্রপোজাল দিয়ে শেষ। অফিসের ঝগড়াটে মেয়ে এখন সিইওর বউ হতে চলেছে 1 মাস পর নেক্সট কোরের ছাদে। আজ আয়ান নদীর বিয়ে। অফিসের সবাই এসেছে। আনোয়ারা আন্টি পোলাও বেড়ে দিচ্ছেন, রাফসান মাইকে চেঁচাচ্ছে, ইউ আর ডেড। ভাবি দুলাভাই কেস। কবুল বলার পর আয়ান নদীর কানে ফিসফিস করলো। এখনো ঝগড়া করবে? নদী হেসে বলল, করব, কিন্তু দিন শেষে তোমারই। তানিয়া আপা রোল বুক ছিঁড়ে ফেললেন আর বলতে লাগলেন, আমার HR-এ এখন প্রেম অ্যালাউ। বিয়ের পর অফিস চলছে আগের মতোই। বোর্ড মিটিংয়ে ঝগড়া, লাঞ্চে হাত ধরে খাওয়া, আর রাতে বারান্দায় কফি। আয়ান ল্যাপটপে কাজ করে, নদী পাশে বসে কোড লেখে। মাঝে মাঝে নদী বলে, সিইও সাহেব ভুল করছেন। আয়ান হাসে আর বলে, মিসেস রহমান, আপনি ঠিক। ঝগড়াটে মেয়েটা বউ হলো, কিন্তু ঝগড়া থামেনি, থেমেছে শুধু দূরত্ব। কারণ এখন ঝগড়ার পরেও হাতটা ধরা থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ।